ঘরের মাঝে মায়া নিয়ে অবস্থায় নষ্টামি করছো, আবার মুখে বড় বড় কথা। শহরের পোলা বলে কি যা ইচ্ছে তাই করবা? আমরা কি অন্ধ নাকি? ভিড়ের পেছন থেকে আরেকজন চিৎকার করে উঠল। নিজ চোখে যা দেখলাম সেইটাও মিথ্যা? ম্যাটারে বুকে জড়াইয়ে ধইরে রাখছো, আবার কও দুর্ঘটনা, মানুষটা বোকা পাইছো। এইসব ভদ্রলোকের ছদ্মবেশী পোলাপান আইসাই গ্রামের পরিবেশ নষ্ট করছে। চতুর্দিক থেকে বিশ্রী ভাষায় গালাগালি আর অপবাদ ছুটে আসে ইয়াসার শেহতাজের দিকে। চারদিকের কটূক্তিতে ইয়াসার বুকটা মোচড় দিয়ে উঠল। সে দুহাত জোর করে কাঁপা গলায় বলল, আল্লাহর বাস্তে, আমার কথা একবার শুনেন। কিন্তু সপ্তদশী কণ্ঠ শুনল না উত্তেজিত জনতা। একের পর এক নিজের মতো করে অপবাদ লেপে দিতে থাকলো সপ্তদশী চরিত্রে। একটার পর একটা তির্যক বাক্য উত্তপ্ত শলাকার মতো বিদ্ধ হতে লাগলো কিশোরীর অন্তরে। কাঁপতে কাঁপতে মাথা নেড়ে বলল, আমি আল্লাহর কসম কইরা কইতেছি, আমি কোনো অন্যায় করি নাই। উনি অসুস্থ আছিলেন, আমারে কইয়া পাঠানো হয়েছিল ওনারে দেখতে। আমি ঘরে ঢোকার পর কেউ বাইরে থেকে দরজা খিল দিয়া দিয়েছে। আমি অনেক ডাকছি, কেউ দরজা খোলে নাই। চুপ কর! চট করে ইয়াসার চুলের মুঠি চেপে ধরে কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন সাইফুল কাদের। তীব্র টানে মেয়েটার মাথা পেছন দিকে বেঁকে গেল। ব্যথায় মুখ থেকে চাপা এক আর্তনাদ বেরিয়ে এলো। ক্রোধে ফুঁসতে ফুঁসতে মেয়েটার চুলের গোছা ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, ধরা খাইয়া এখন গল্প বানাইতেছে? এই কান্নাকাটি অন্য কারো কাছে দেখাইস? আমরা কি কানে বধির, চোখে অন্ধ? আমি তোর একবারে কইছি, এই ঘরে তাই লাইছস কেন? চমকালো সপ্তদশীর হৃদয়। বিস্মিত নয়নে চাইল বাবার ন্যায় মানুষটার দিকে। মুহূর্তেই যেন সমস্ত ধোঁয়াশা কেটে যেতে লাগলো। একটার পর একটা ঘটনার বিচ্ছিন্ন সূত্র তার মস্তিষ্কে এসে জোড়া লাগতে শুরু করলো। তাহলে তাকে এখানে পাঠানো, ঘরের বাইরে থেকে দরজায় খিল তুলে দেওয়া, ঠিক সেই মুহূর্তে গ্রামের লোকজনকে নিয়ে উপস্থিত হওয়া, সবকিছুই পূর্ব পরিকল্পিত। বোকা ইয়াসা কিভাবে ভালো কিছু আশা করে এই মানুষটার কাছ থেকে? যে নিজের ভাইকে খুন করতে পারে, নিজের আপন ভাবির সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে লিপ্ত হতে পারে, সে আর কতই ভালো হবে? কিশোরীর বুকের ভেতর হাহাকার করে উঠল। কি ভয়ঙ্কর সরল ছিল সে! চোখের কোণে জমে থাকা অশ্রু আর আটকে রাখা গেল না। ধীরে ধীরে গড়িয়ে পড়ল বিবর্ণ গাল বেয়ে। সাইফুল কাদের এক ঝটকায় ইয়াসার চুল ছেড়ে প্রকাণ্ড থাবায় থাপ্পড় মারলেন। আঘাতের তীব্রতা ইয়াসার মাথাটা একপাশে কাত হয়ে গেল। ভারসাম্য হারিয়ে দুপা বিছিয়ে পিছিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল সে। কানের ভেতর তীব্র ঝিঝির শব্দ উঠল। দৃষ্টিটাও মুহূর্তের জন্য ঝাপসা হয়ে এলো। ঠোঁটের কোণ ফেটে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল থুতনির উপর। আমার সামনে দাঁড়াইয়া মিথ্যা কথা কস! বিষাক্ত কণ্ঠে গর্জে উঠলেন সাইফুল কাদের। তোদের মতো চরিত্রহীন মাইয়া বড় করছি ভাবতেই ঘেন্না লাগছে আমার। বলেই পুনরায় প্রহারের জন্য হাত তুলতেই মাঝ আকাশে এই লোহার শিকলের মতো শক্ত এক মুঠো এসে তার কবজি চেপে ধরল। সাইফুল কাদের চৌকিতে ঘাড় ঘোরাতেই থমকে যান। শেহতাজ নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তার হাত চেপে ধরেছে। শুভ্র বর্ণা পুরুষটার মুখবিবর রক্তিম বর্ণ ধারণ করেছে। তীব্র ক্রোধ আর অযাচিত কোনো এক কারণে শিরা উপশিরা ফুলে ফেঁপে উঠেছে তার। শেহতাজের পুরুষালী শক্তপোক্ত হাতের চাপে কোকিয়ে উঠল সাইফুল কাদের। তীব্র যন্ত্রণা অনুভব হতে চোখ মুখ কুঁচকে এলো। সপ্তদশী নয়নদয় বিস্ময়ে গোল গোল হয়ে এলো। পা টলছে পুরুষটার, তবু ইয়াসার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে। শেহতাজ বহু কষ্টে হেসে উঠল। একটা অসহায় মেয়ের গায়ে হাত তুলতে আপনার লজ্জা করে না? আমি আগেই বলছি। ভারী শ্বাস নিতে নিতে আবার বলল, ওর কোনো দোষ নেই, যা দেখছেন তার একটা ওর ইচ্ছায় হয়নি। পুরুষটার কয়েকটি কথায় যে সপ্তদর্শী, তবু মনে ঝড় বয়ে গেল। কাঁদতে কাঁদতে স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে রইল শেহতাজের দিকে। অপমান, ভয় আর অসহায়ত্বে ভারী হয়ে থাকা অন্তঃস্থলে হঠাৎ করে অজানা এক অনুভূতির ঢেউ আছড়ে পড়ল। তীব্র অনুভূতিতে পুলকিত হয়ে উঠল কিশোরের নাজুক হৃদয়। আব্বার গত হওয়ার পর জীবনে প্রথমবার হয়তো কেউ ইয়াসার জন্য আওয়াজ তুলল। ইয়াসার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। চোখের কোণে জমে থাকা অশ্রু আর বাঁধ মানল না, টলটল করে গড়িয়ে পড়ল বিবর্ণ গাল বেয়ে। শেহতাজের অবস্থা ক্রমশই খারাপ হয়ে আসে। তীব্র নিষিদ্ধ অনুভূতি গ্রাস করে নিচ্ছে তার মস্তিষ্ক। শরীরের প্রতিটি পেশি যন্ত্রণায় কেঁপে উঠছে যেন। দৃষ্টিও বারবার ঝাপসা হয়ে আসছে। তবুও সাইফুল কাদারের কবজের ওপর থেকে একটু আলগা হলো না তার মুঠো। টলে পড়তে নিতেই একজোড়া কোমল লতানো হাত আগলে নেয় যুবকের দীর্ঘদেহী অবয়ব। আকস্মিক স্পর্শে শেহতাজের দৃষ্টি ধীরে ধীরে নেমে এলো নিজের বাহুর উপর। সেখানে কাঁপতে থাকা দুটি শীর্ণ হাত শক্ত করে তাকে ধরে রাখার ব্যর্থ চেষ্টা করছে। সপ্তদশীর মুখখানি কান্নায় সম্পূর্ণ ভিজে গেছে। এলোমেলো কেশরাশি গাল জুড়ে লেপ্টে আছে।
ঠোঁটের কোণে জমাট বেঁধে আছে রক্তের ক্ষীণ রেখা, অথচ নিজের আঘাতের কথা যেন তার মনেই নেই। সমস্ত ভয়, লজ্জা আর অপমানকে উপেক্ষা করে সে কেবল সেহতাজকে পড়ে যেতে না যাওয়ার প্রাণপণ চেষ্টা করছে। কাঁপা কণ্ঠে ফিসফিস করে উঠল, আপনি দাঁড়ায়েন না, আপনার শরীর অনেক গরম, আপনি পড়ে যাইবেন। সেহতাজ নির্বাক, মস্তিষ্ক অবশ, নিজের আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না সে। উপস্থিত জনতা যেন আরো ক্ষিপ্ত হয়ে উঠল। ভিড়ের মাঝে একজন তাচ্ছিল্যের হাসি হেসে বলে উঠল, দেখছস, এত অপমানের পরেও মায়েরা পোলাটারে ধইরা রাইখাছে। আরেকজন দাঁত কেলিয়ে বলল, এইবারও কইবি দুর্ঘটনা? দুইজনের প্রেম তো চোখের সামনে। সব চরিত্রহীন মানুষগুলোর জন্যই গ্রামের মান সম্মান শেষ, এখনো আলাদা হইতেছে না। আবার কইব কিছু হয় নাই। চারদিক আবারও কটূক্তি, বিদ্রুপ আর ঘৃণার শব্দে ভারী হয়ে উঠল। সাইফুল কাদের বিষ দৃষ্টিতে ইয়াসার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, দেখছো সবাই, এত মানুষের সামনে ধরা খাওয়ানোর পরও বেহায়া মাগিটার লজ্জা নাই, এখনো ওই পোলাটারে জড়াইয়া ধইরা আছে। ক্রোধে তার বুক ওঠানামা করতে লাগলো। দাঁত মুখ খিচিয়ে বলে উঠলেন, এই মায়াডারে এখন আমি বিয়া দিমু কেমনি? কোন সম্মানদার ঘরের পোলা এই কলঙ্ক নিজের ঘরে নিব? আমার মুখটা এখন আমি সমাজে দেখামো কেমনি? বলতে বলতেই তিনি আবার ইয়াসার দিকে তেড়ে এলেন, কিন্তু ইয়াসাকে প্রহার করার পূর্ব মুহূর্তেই পুরো কক্ষ কেঁপে উঠল পুরুষালী গর্জনে। আমি বিয়ে করব। সাইফুল কাদেরের তেড়ে আসা পদযুগল মাঝপথেই থমকে দাঁড়ায়। শেহতাজের ভারী কর্কশ কণ্ঠস্বর বজ্রপাতের মতো আছড়ে পড়ল চারদিকের কোলাহলের উপর। মুহূর্তেই সব গালাগালি, বিদ্রুপ আর চিৎকার থেমে গেল, যেন উপস্থিত প্রতিটি মানুষ নিজের শ্রবণ শক্তি হারিয়ে বধির হয়ে গেছেন। শেহতাজ ধীরে ধীরে ইয়াসার কাঁধ থেকে নিজের ভার সামলে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো। সপ্তদৃষ্টি অবিশ্বাসের দৃষ্টিতে চাইল অন্তরে নব অনুভূতি সূচনাকারী যুবকের দিকে। পুরুষটার দেহ এখনো থরথর করে কাঁপছে, তবুও নিজেকে দৃঢ় রাখার প্রয়াসে দাঁতে দাঁত চেপে বলল, যদি আপনাদের সমস্যা এই মেয়ের সম্মান নিয়ে হয়, যদি মনে করেন আজকের ঘটনার পরে কেউ ওকে বিয়ে করবে না, তাহলে শুনে রাখুন, আমি বিয়ে করব ওকে। তাই আর একজনও আমার হবু বউয়ের শরীরে হাত দেওয়ার স্পর্ধা দেখাবেন না। সাইফুল কাদের মুখভাবে একযোগে অবিশ্বাস আর কুটিলতার রেখা ফুটে উঠল। তৎক্ষণাৎ পেছন ফিরে হাঁকলেন, ওই কে কোথায় আছোস, কাজে ডাক। ইয়াসার সমগ্র দেহ কেঁপে উঠল নিকা এভাবে। তার সম্মতি, ইচ্ছা, অনুভূতি কিছুই কি কারো কাছে কোনো মূল্য রাখে না? সে অসহায় দৃষ্টিতে তাকালো শেহতাজের দিকে। প্রথম দেখার পর থেকে মানুষটার প্রতি এক অদ্ভুত টান জন্ম নিয়েছে তার মনে। কয়েক মুহূর্তের ব্যবধানে শেহতাজ আর ইয়াসাকে কাদের বাড়ি এনে ধর্মীয় সকল রীতিনীতি মেনে বিয়ে দিয়ে দেওয়া হয়। কাঁপতে থাকা কুপি বাতির আলোয় সদ্য উচ্চারিত কবুলের শব্দ যেন পুরো ঘর জুড়ে ভারী নীরবতার মতো ঝুলে রইল। উপস্থিত লোকজনের কেউ কেউ ফিস ফিস করে কথা বলছে, কেউ আবার কৌতূহলী দৃষ্টিতে নতুন দম্পতির দিকে তাকিয়ে আছে। অথচ যাদের জন্য এই উৎসব তারাই সবচেয়ে বেশি নীরব। ইয়াসার হাত দুটো এখনো কাঁপছে। কয়েক মুহূর্ত আগেও যে মানুষগুলোর মুখে তার চরিত্রহানির বিষাক্ত অপবাদ ঝরছিল, তারাই এখন সাক্ষী হয়ে দাঁড়িয়েছে তার বিয়ের। কি নির্মম পরিহাস! সেহতা যে সম্পূর্ণ স্বাভাবিক নয়, বোধহয় সে জানেও না সে কি করছে, কেন করছে। কাজী সাহেব বিবাহ সম্পন্ন করে ধীর কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। বিয়ের সময় ইয়াসা চেয়েছিল মায়ের মুখ পানা, কিন্তু মহিলা একটা বারও তার মনের কথা জানতে চায়নি। অমনার বসে যে মহিলা নিজের স্বামীকে খুন করতে পারে, দেবরের সঙ্গে পরকীয়া করতে পারে, তার থেকে কি বা আশা করবে এই আশা? কাজী সাহেবের কণ্ঠ স্তব্ধ হতেই উপস্থিত লোকজন ধীরে ধীরে ছত্রভঙ্গ হতে শুরু করলো। কিন্তু সাইফুল কাদেরের মুখে তখন অদ্ভুত এক তৃপ্তির ছাপ। শেহতাজ আর ইয়াসাকে দক্ষিণ কোণের ঘরটায় থাকার জায়গা করে দেন রওশন আরা। দরজাটা বাইরে থেকে টেনে বন্ধ করে দিয়ে রওশন আরা নির্বিকার কণ্ঠে বললেন, কিছু লাগলে আমারে ডাক দিস, আমি খুইলা দেমুনে। বলেই ধীর পায়ে সেখান থেকে সরে যান। ঘরের এক কোণে রাখা পুরনো কাঠের খাটটার কিনারায় বসে আছে ইয়াসা। মাথা ভর্তি ওড়না টেনে রেখেছে সে। দুহাত শক্ত করে নিজের আঁচল চেপে ধরে আছে। কান্তটা এখনো কাঁপছে। অকস্মাৎ তার জীবনে আসা নতুন মোড়ে কিরূপ প্রতিক্রিয়া দেখাবে সে বুঝে উঠতে পারছে না। সপ্তদর্শী মুখ তুলে চাইলেও পাশে কম্পমান চিত্তে বসে থাকা অস্থির পুরুষটার দিকে। মানুষটা এখন অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। অনিয়মিত শ্বাসে অনাবৃত প্রশস্ত বক্ষপেশিগুলো বারবার সংকুচিত প্রসারিত হচ্ছে। সেও তার বোধহয় প্রথম পুরুষ যে কিনা অর্ধ উন্মুক্ত অবস্থায় বিয়ে করেছে। ভাবনাটা মাথায় আসতেই অজান্তেই ইয়াসার ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল।
পরক্ষণে নিজের প্রতিক্রিয়ায় নিজেই অবাক হলো তরুণী। তার তো খারাপ লাগার কথা ছিল, কিন্তু আকস্মিকভাবে তার ভেতরে খারাপ লাগা কাজ করছে না, বরং মানুষটাকে নিজের স্বামীরূপে দেখে কেমন এক অচেনা অনুভূতি ঝেঁকে ধরেছে। সপ্তদশী বিস্মিত চোখে নিজের দুহাতের দিকে তাকিয়ে রইল। তার ভেতরে কোনো উল্লাস নেই, নেই নিশ্চিন্ততার অনুভূতিও। তবু মানুষটার দিকে তাকালে বুকের গভীরে কেমন এক অচেনা স্নিগ্ধ স্রোত বয়ে যাচ্ছে। প্রথম দেখার সেই অদ্ভুত টানটা যেন আরো স্পষ্ট হয়ে উঠছে। এই অনুভূতির নাম অজানা, কিন্তু অযাচিত কোনো এক কারণে এই মানুষটার পাশে বসে থাকতে তার অস্বস্তি লাগছে না, বরং মনে হচ্ছে সমস্ত অপমানের ভিড়ে একমাত্র এই মানুষটিই তার হয়ে দাঁড়িয়েছিল। এই আশা খুব ধীরে দৃষ্টি নামিয়ে নিল নিজের অস্থির হৃদস্পন্দন লুকানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো সে। শ্রেয়তাজের কোনো ভ্রুক্ষেপই নেই। সে যেন নিজের ভেতরের অদৃশ্য যন্ত্রণার সঙ্গেই লড়াই করে চলেছে। দুহাত মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে বসে আছে। নিজের চেতনা ধরে রাখার তীব্র প্রচেষ্টায় ঠোঁট কামড়ে ধরে রক্তাক্ত করে ফেলেছে। যেন কোনো বিষাক্ত দ্রব্যের প্রভাবে তাপে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে ভেতরের সমস্ত অস্তিত্ব। তবু সে নিজের ভেতরে পশুর ন্যায় জেগে ওঠা কামনা আর অসার চেতনাকে অসীম আত্মনিয়ন্ত্রণে শৃঙ্খলিত করার চেষ্টায় নিজেকে গুটিয়ে নেয়। এই আশা ভয়ে ভয়ে আরেকটু সরে বসল, কিন্তু পাশে বসা রক্তিম রূপবান পুরুষের অসহ্য যন্ত্রণা দেখে নিজেকে সামলাতে পারল না। কাঁপতে থাকা কণ্ঠে আলতো করে ডাকলো, শুনছেন? আপনার কি খুব বেশি খারাপ লাগতেছে? সেও যে সর্বাঙ্গ কেঁপে উঠল। ইয়াসার কাঁপা কণ্ঠস্বর যেন অবশ হয়ে আসা চেতনার ভেতর ঢেউ তুলে দিল। সে ধীরে ধীরে মাথা তুলল। রক্তিম হয়ে থাকা দু চোখ এক মুহূর্তের জন্য স্থির হলো ইয়াসার মুখে। পরক্ষণে যেন আতঙ্কে চোখ সরিয়ে নিল। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বসে রইল কয়েক সেকেন্ড। বহু কষ্টে কণ্ঠনালী চিরে এসে ফিসফিস করে বলে উঠল, আমার আমার ধারে কাছে আসবেন না। আমি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছি। আমাকে একটু একা থাকতে দিন। শ্রেয়তাজের কণ্ঠের সেই অসহায়তা আর যন্ত্রণা ইয়াসার বুকটাকে এক নিমেষে হাহাকারে ভরিয়ে দিল। কিশোরী মন আকস্মিক আবেগে কেঁপে উঠল। আশেপাশে যে দেখল তাদের জন্য খাবার আর পানি দিয়ে গেছেন রওশানারা। আগে পিছে না ভেবে তড়িঘড়ি থেকে করে কলসি থেকে পানি থালে ঢেলে নিজের পরা ওড়নাটার এক কোণ থালায় রাখা জল দিয়ে ভিজিয়ে দিল। আতঙ্কিত হয়ে ঝুঁকে বসে বলল, আপনার জ্বর খুব বাড়ছে না? আগে আসেন। না, শ্বেতাজ কর্কশ স্বরে বলল। কথাটা উচ্চারণ করতেই যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল। এই আশার মুখের দিকে এক মুহূর্তের বেশি তাকিয়ে থাকাটাও তার জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। কয়েক মুহূর্ত নীরব থেকে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, আপনি আমার কাছে আসবেন না। এই আশা থমকে গেল। বিস্মিত চোখে তাকিয়ে রইল মানুষটার দিকে। মানুষটা কেন বারবার তাকে দূরে সরিয়ে দিচ্ছে সে বুঝতে পারছে না। কাঁপা গলায় বলল, কিন্তু আপনার গা তো জ্বইলা যাইতাছে। এইভাবে থাকলে আরো অসুস্থ হইয়া যাইবেন। সেও তার দু চোখ শক্ত করে বন্ধ করল। এই মেয়েকে কিভাবে বোঝাবে তার সঙ্গে কি হচ্ছে? সে তো নিজেই জানে না এমন উন্মাদের ন্যায় আচরণ কেন করছে সে। আল্লাহর ওয়াস্তে আমার কথা শুনেন। বলেই সরে যেতে নিতেই পাশে রাখা কাঠের চেয়ারে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ল ইয়াসার উপর। ভয়ে, লজ্জায় আর এক অজানা পুলকে সপ্তদশী সারা দেহ হিম হয়ে এলো। সে তড়িঘড়ি করে শেহতাজের বুক ঠেলে তুলতে চাইল, কিন্তু এক চুল পরিমাণও নড়াতে সক্ষম হলো না দীর্ঘদেহী অবয়বটা। শেহতাজের মুঠো আরো শক্ত হয়ে এলো, বন্ধ চোখের কোণ কুঁচকে উঠল তীব্র যন্ত্রণায়। পরক্ষণেই অজান্তেই তার একটি হাত উঠে এসে ইয়াসার ওড়নার কিনারা চেপে ধরল। ইয়াসা থমকে গেল। মানুষটা এমন অস্বাভাবিক ব্যবহার কেন করছে? বোধহয় জ্বরের ঘোরে আছে। শেহতাজ আর আত্মনিয়ন্ত্রণের শিকল ধরে রাখতে পারল না। নিজের অজান্তেই দু হাতে ইয়াসার দীঘল পিঠ আর সরু কোমর শক্ত করে বেষ্টন করে একটানে নিজের আরো কাছে আরো গভীরে টেনে নিল। সপ্তদশীর কোমল মুখখানি এসে ঠেকল তার স্বামী নামক পুরুষটার ঘাড়ে। ইয়াসা আঁতকে উঠল। হৃৎপিণ্ড যেন বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে এমন অবস্থা। শেহতাজের তপ্ত নিঃশ্বাস তার সংবেদনশীল ত্বকে আঁচড়ে পড়তেই এই আশার কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে আসে। কিশোরী বেকুল হয়ে উঠল। শেহতাজের বাহুতে আলতো হাত রেখে হাসফাস করে বলে উঠল, শুনছেন? আমার মনে হয় আপনি একদম ঠিক নেই। দয়া করে এমন করবেন না। ছাড়ুন আমারে। আপনি এখন গভীর ঘোরের মাঝে আছেন। সকালে যদি সব ভুলে যান, সকালে যদি এই সবটারে ভুল ভাবেন। কথাগুলো বলতে বলতে ইয়াসা চোখের কোণে দু ফোঁটা জল জমা হলো।
মানুষটার অস্বাভাবিক আচরণ দেখে ইয়াসার মনে হচ্ছে সে হুঁশে নেই। ছোটকালে আম্মার মুখে শুনছিল, তীব্র জ্বরে মানুষ ঘোরের মাঝে চলে যায়। ওই মুহূর্তে কি করে না করে কিছুই আর পরে মনে থাকে না। ইয়াসার কাকুতি মিনতি আর ভীত কণ্ঠস্বর যেন সেহতাজের অসাড় চেতনার একদম নিভৃত কোণে আঘাত করল। ঘোরের আড়ালে ঢাকা পড়া তার বিবেকী স্বরটি ক্ষণিকের জন্য জাগ্রত হলো। ক্ষীণ স্বরে বলল, যদি আমি আপনাকে ভুলেও যাই, তবুও চিনি নিব। অর্ধাঙ্গিনী আপনি আমার। যে অবস্থায় থাকি না কেন, আপনাকে আমি চিনে নিব সরলভাবেই। সেহতাজের কণ্ঠ থেকে নিঃসৃত প্রতিটি কথা যেন ইয়াসার ভেতরে এক তোলপাড় সৃষ্টি করল। কিশোরীর সমস্ত প্রতিরোধ এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। ইয়াসার বুকের ভেতরে ভয়, সংশয় আর দ্বিধা মুহূর্তেই ধুয়ে মুছে সাফ হয়ে গেল। সে আর আটকালো না। মানুষটাকে আটকানোর মতো শক্তি বা ইচ্ছে কোনোটাই এখন তার মধ্যে অবশিষ্ট নেই। বরং প্রথম দেখার পর থেকে মনের গভীরে জমে থাকা সেই অব্যাখ্যায়িত টানটা এক গভীর নিঃশব্দ মায়ায় রূপ নিল। ইয়াসা নিজের কম্পিত শীর্ণ হাত দুটো ধীরে ধীরে সেহতাজের তপ্ত চওড়া পিঠে নেমে এলো। পরম ব্যাকুলতায় আঁকড়ে ধরল কিশোরী তার স্বামীকে। তরুণীর নিঃশ্বাস, উষ্ণ নিঃশ্বাস যুবকের কাঁধে আছড়ে পড়তেই তার অস্থির অবয়ব কিছুটা শিথিল হয়ে এলো। ঘরের কোণে টিমটিম করে জ্বলতে থাকা কুপিবাতির ক্ষীণ আলো দুজনের অবয়বের ওপর পড়ে এক অদ্ভুত শান্তির আবরণ তৈরি করেছে। সেহতাজের তীব্র, ইয়াসার কোমল শীতল পরশ যেন কোনো পরম উপশম হয়ে নেমে এলো। সেহতাজ আর নিজেকে ধরে রাখতে পারল না। এক বড় মাকুলতায় ইহাসাকে নিজের বুকের মাঝে আলো নিবিড়ভাবে পিষে নিল। সপ্তদশী শাড়ির ভাঁজে নিজের মুখ গুজে দিয়ে দীর্ঘ তৃষ্ণার্ত শ্বাস টানল। কুপিবাতির আলোটা একসময় হাওয়ার দোলায় আরো ক্ষীণ হয়ে এলো। ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে গেল চারপাশের কাঠামো। সেই অন্ধকারের আবডালে দুটি হৃদয়ের ব্যাকুল স্পন্দন আর ঘন নিঃশ্বাসের শব্দে ঘরটি মুখরিত হয়ে উঠল। প্রায় মধ্যরাত। সেহতাজের উন্মুক্ত বুকে মাথা রেখে মানুষটার হৃদস্পন্দন গুনছেই আসা। এক দেখায়ও বুঝি কাউকে এত ভালো লাগে জানা ছিল না এই মানুষটাকে দেখার আগে। সেহতাজের একটি হাত নিবিড়ভাবে জড়িয়ে আছে ইয়াসার কোমর। ঘুমের ঘোরেও পুরুষটি যেন আগলে রেখেছে তার কিশোরী বধূকে। ইয়াসা সেহতাজের বুক থেকে একটু মাথা তুলে আবছা আলো আধারিতে পুরুষটির সুগঠিত চোয়াল আর শান্ত মুখের রেখাগুলোর দিকে তাকালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক অপার্থিব স্নিগ্ধ হাসি রেখা। হাত বাড়িয়ে খুব সাবধানে পরম মায়ায় সেহতাজের কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিল ইয়াসা। তারপর ধীরে ধীরে আবার নিজের মাথাটা গুজে দিল সেহতাজের বুকের ঠিক মাঝখানটায়। আজ থেকে তারও একটা আপন মানুষ হবে। রাতের শেষ প্রহরে ক্লান্ত চোখ দুটো অবশেষে হার মানল। অগণিত প্রশ্ন, অচেনা অনুভূতি আর অশ্রুসিক্ত স্মৃতির ভার বুকে নিয়েই গভীর নিদ্রায় তলিয়ে গেল ইয়াসা। জানালার ফাঁক গলে ভোরের প্রথম সূর্যরশ্মি মাটির ঘরটাকে ধীরে ধীরে আলোকিত করে তুলল। দূরে মসজিদ থেকে ভেসে আসা ফজরের আজানের শেষ ধ্বনি মিলিয়ে গেছে। পাখিদের কিচিরমিচিরে নতুন দিনের সূচনা হলেও ইয়াসার চোখ খুলতে কিছুটা সময় লাগলো। ধীরে ধীরে পাপড়ি মেলে চারপাশে তাকাতেই সে থমকে গেল। সে বালিশের উপর শুয়ে আছে, পাশে হাতড়ে দেখলো শেহতাজের জায়গাটা ফাঁকা। শেহতাজ নেই। এক মুহূর্তে ঘুমের সমস্ত ঘোর কেটে গেল। বুকের ভেতর অকারণে এক শূন্যতা দোলা দিয়ে উঠল। তড়িঘড়ি উঠে বসতে গিয়ে নিলে তৎক্ষণাৎ শরীরে তীব্র ব্যথার তরঙ্গ ছড়িয়ে পড়ল। উনি কই গেলেন? নিজের অজান্তেই ফিসফিস করে উঠল ইয়াসা। ঠিক তখনই ব্যগ্র পায়ে ঘরে প্রবেশ করেন রওশনারা। হয়ে উঠেছেন আশারন্ধ্র, দ্রুত ওঠানামা করছে। এমনভাবে দাঁতে দাঁত চেপে আছেন যেন নিজের ক্রোধটুকু সংবরণ করতে সর্বশক্তি ব্যয় করতে হচ্ছে। ইয়াসা কোনো রকমে উঠে বসলো। আম্মা! কাঁপা কণ্ঠে ডাকলো সে। রওশনারা কোনো উত্তর দিলেন না। বরফ শীতল দৃষ্টিতে মাথা থেকে পা পর্যন্ত একবার ইয়াসাকে দেখে নিলেন। তারপর ধীর অথচ ভয়ঙ্কর স্বরে বললেন, ঘুম হয়েছে খুব? আম্মা, উনি কই? ইয়াসার কাঁপা কণ্ঠে প্রশ্নটা শেষ হতেই রওশন আরো বিকট হুংকার দিয়ে উঠলেন, তোর ভাতার তোরে থুইয়া পালাইছে। ইয়াসার মুখের সমস্ত রক্ত এক নিমেষে সরে গেল। বিস্ফোরিত চোখে স্থির হয়ে তাকিয়ে রইল রওশন আরার দিকে। কেঁপে উঠল কিশোরীর কায়া। মানুষটাকে এক মুহূর্তের জন্য এমন লাগেনি। মানুষটা বলেছিল সে ওকে চেনে নিবে, তাহলে সেটা কি শুধুই জ্বরের ঘোরে বলা কিছু অসংলগ্ন বাংলো বাক্য ছিল? ইয়াসার বুকের ভেতরটা হঠাৎ করেই মোচড় দিয়ে উঠল। অসহ্য এক শূন্যতা তাকে গ্রাস করতে লাগলো। কাঁপা হাতে খাটের চাদর আঁকড়ে ধরে ভাঙ্গা কণ্ঠে বলল, না না আম্মা, আপনি মিছা কথা কইতেছেন। উনি এইভাবে যাইতে পারেন না।
রওশন তাচ্ছিল্যের হাসি হেসে এগিয়ে এলেন, বললেন, মিছা, নিজে চোখে দেখাইছি। ভোর হইতেই বাড়ি থেকে বাইর হইয়া গেছে, একবারও পিছে ফিরা যায় নাই। তোরে রাখার দায় কি ওর আছিল? প্রতিটি শব্দ ধারালো ছুরির মতো বিদ্ধ হতে লাগলো। ইয়াসার অন্তরে কাঁপা কণ্ঠে আওড়ালো, হয়তো কোনো দরকারে গেছে, আইয়া পড়বো। আশার শেষ সুতাটুকু আঁকড়ে ধরে ফিসফিস করে বলল সে। রওশনারা এবার তীব্র অবজ্ঞায় হেসে উঠলেন, বললেন, আইবো? কেন আইবো? শহরের বড়লোকের পোলা, আর তুই কে? একটা অভাগী মাইয়া, গ্রামের পরিস্থিতিতে পইড়া বিড়া করছিস। পরিস্থিতির শেষ, মানুষও শেষ। কথাগুলো শুনে ইয়াসার বুকের ভেতরের শেষ সাহসটুকুও যেন ভেঙে চুরমার হয়ে গেল। না, গতরাতে সেই দৃষ্টি অভিনয় হতে পারে না। ওই শক্ত বাহুর আশ্রয়ে নিজের সমস্ত যন্ত্রণার মাঝেও তাকে আগলে রাখার আকুলতা, সেই কর্কশ অথচ নিশ্চয়তায় ভরা কণ্ঠ, অর্ধাঙ্গিনী আপনি আমার। কেউ কি এমন কথা বলে ভোর হতেই ফেলে চলে যেতে পারে? ইয়াসা ধীরে ধীরে মাথা নেড়ে বিড়বিড় করে বলল, উনি এমন না, উনি আমারে ফালাইয়া যাইতে পারেন না। রওশনারা আবার গর্জে উঠলেন, এক রাতেই ভাঁতারে প্রেমে অন্ধ হইয়া গেছস? যার লগে সন্ধ্যায় বিয়ে হয়েছে সে ভোরেই পালাইছে, এইটাই সত্যি। শব্দগুলো আর সহ্য করতে পারল না ইয়াসা। দুই হাত দিয়ে নিজের কান চেপে ধরল সে। বলল, না না, আপনি আর কইয়েন না। চোখ বেয়ে অশ্রু অবিরাম ঝরতে লাগলো। কাঁপতে কাঁপতে মাথা তুলে একবার চারপাশে তাকালো সে। সে কি তাহলে ভুল মানুষকে বিশ্বাস করলো? সময় গড়ালো। একদিন, এক সপ্তাহ, এক মাস। দেখতে দেখতে শেহতাজের ছেড়ে যাওয়ার 3 মাস হয়ে এলো। ঋতুর পালাবদলের সঙ্গে সঙ্গে প্রকৃতি তার আপন নিয়মে বদলে গেছে। উঠোনে শিউলি ঝরে আবার নতুন কুড়ি ধরেছে। ধান খেতে সবুজের ঢেউ এসে আবার সোনালি হয়ে উঠেছে। আকাশে অসংখ্যবার সূর্য উঠেছে, ডুবে গেছে। কিন্তু এই আশার জীবনে যেন সময় কোনো নতুন প্রভাত বয়ে আনতে পারেনি। তার পৃথিবী আটকে আছে সেই এক রাতের শেষ প্রহরে, যখন শেহতাজের প্রশস্ত বুকে মাথা রেখে সে প্রথমবার ভেবেছিল এই পৃথিবীতে তারও একজন আপন মানুষ হয়েছে। হাসি বলেও যে একটা জিনিস হয়, সেটা যেন রমণী ভুলেই গেছে। নীরবতার সঙ্গে এমনভাবে সখ্য গড়ে তুলেছে যেন হাসি নামক অনুভূতিটি এ কোনোদিন তার জীবনের অংশই ছিল না। আজকাল বেঁচে থাকাটাও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে রমণীর জন্য। প্রতিদিন ভোরের আলো ফুটতেই শুরু হয় তার কর্মব্যস্ততা। উঠোন ঝাড়ু দেওয়া, কুয়ো থেকে পানি তোলা, গরুকে খড় দেওয়া, রান্না বান্না, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার। একটি কাজ শেষ হওয়ার পূর্বে আরেকটি কাঁধে এসে চেপে বসে। শরীরটা যেন ধীরে ধীরে একটি যন্ত্রে পরিণত হচ্ছে। ক্লান্তি অনুভব করারও অবকাশ নেই, কারণ সামান্য বিশ্রাম মানেই মা নামক কুটিল মহিলার অকথ্য গালিগালাজ, সাথে নির্মম প্রহার। সেই সঙ্গে গ্রামের মানুষের বিষাক্ত দৃষ্টিও যেন প্রতিনিয়ত তাকে অনুসরণ করে বেড়ায়। কেউ আর তাকে নাম ধরে ডাকে না। কারো ঠোঁটে সে এখন কলঙ্কিনী, কারো কাছে শহুরে পোলার ফেলে যাওয়া বউ, আবার কারো কাছে শুধুই এক অবহেলিত উপহাসের নাম। প্রথম প্রথম এসব কথা শুনে বুকের ভেতরটা হাহাকার করে উঠত, চোখের কোণে অশ্রুরা জমত। এখন আর কিছুই হয় না, অপমানও বোধ হয় বারবার সহ্য করতে করতে এক সময় অনুভূতির অংশ হয়ে যায়। প্রতিদিন সন্ধ্যা নামলেই অদৃশ্য এক টান তাকে টেনে নিয়ে যায় সেই ভাঙ্গা বাড়িটার সামনে। নিঃশব্দে গিয়ে বসে পড়ে পেয়ারা গাছটার নিচু ডালটার নিচে, যেখানে একদিন বাবার ডায়েরি বুকে চেপে বসেছিল, যেখানে প্রথমবার সেই অচেনা যুবকটির সঙ্গে তার দেখা হয়েছিল। ডায়েরির মলাটে আলতো করে হাত বুলিয়ে দীর্ঘক্ষণ নির্বাক বসে থাকে সে। মাঝে মধ্যে মনের ভার সহ্য করতে না পেরে মনের দু একটা অব্যক্ত ভাব ব্যক্ত করে কলমে কাগজে। দিন যাচ্ছে, আর শেহতাজ নামক পুরুষটার প্রতি প্রথম দেখা সে অজ্ঞাত টানটি যেন ক্রমেই আরো নিবিড়, আরো গভীর হয়ে উঠছে। যে মানুষটিকে সে জীবনের মাত্র একটি রাতের জন্য পেয়েছিল, সেই মানুষটি আজ তার সমগ্র অস্তিত্ব জুড়ে এক অদৃশ্য উপস্থিতি হয়ে বিরাজ করছে। এ কেমন অনুভূতি, তার ব্যাখ্যা রমণী জানা নেই। শুধু এইটুকু জানে, দিনের প্রতিটি প্রহর শেষে সমস্ত কর্মব্যস্ততা আর অবসন্নতার অন্তরালে চোখ বুজলেই সেই রক্তিম নয়ন, সেই গম্ভীর কণ্ঠস্বর আর সেই আশ্বাস ভরা বাক্যই প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে।
অর্ধাঙ্গিনী আপনি। যে অবস্থায় থাকি না কেন, আপনাকে আমি চিনি নিব। সরল শব্দগুলো যেন কোনো মন্ত্রের ন্যায় গেঁথে আছে তার হৃদয়ের গভীরতম প্রকোষ্ঠে। কখনো কখনো নিজের অজান্তেই ঠোঁট নড়ে ওঠে। সে ধীরে ধীরে বাক্যগুলো আউড়ে যায়। ভয় হয় সপ্তদশীর একদিন যদি এই কণ্ঠস্বর স্মৃতির অতলে হারিয়ে যায়। হঠাৎ একদিন এ আশা শরীরটা অস্বাভাবিক রকম খারাপ হয়ে উঠল। সকালে ঘুম ভাঙার পর থেকেই কেমন এক অবসন্নতা সমস্ত শরীর জুড়ে জেগে বসেছে। হাত পা যেন নিজের নয়, অস্থি সন্ধিতে অদ্ভুত এক অবসাদ জমে আছে। মাথাটাও ভীষণ ভার ভার ঠেকছে। তবুও সেসব গ্রাহ্য করলো না। নিজের মতো সব কাজ সেরে রান্না বসালো। রান্নাঘরে চুলায় ভাত বসাতে বসাতে হঠাৎ করে পাকস্থলীর ভেতর কেমন অদ্ভুত মোচড় দিয়ে উঠল। গলা পর্যন্ত তীব্র বমি ভাব উঠে এলো। তড়িঘড়ি করে রান্নাঘরের বাইরে এসে উঠোনের এক কোণে বসে পড়ল সে। বুক ভরে কয়েকবার শ্বাস নিল, কিন্তু অস্বস্তিটা কমল না, বরং আরো প্রবল হয়ে উঠল। কিছুক্ষণ পর নিজেকে সামলে আবার কাজে ফিরল। কিন্তু এরকমটা আজ নতুন নয়। গত প্রায় 2 সপ্তাহ ধরেই মাঝে মধ্যেই মাথা ঘুরে উঠছে। কখনো বাসন মাজতে মাজতে, কখনো কুয়ো থেকে পানি তুলতে গিয়ে, আবার কখনো সন্ধ্যায় ভাঙ্গা বাড়ির পথে হাঁটার সময় আচমকাই চোখের সামনে অন্ধকার নেমে আসে। কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকলে আবার সব স্বাভাবিক হয়ে যায়। প্রথম প্রথম ভেবেছিল হয়তো অতিরিক্ত পরিশ্রমের কারণেই এমন হচ্ছে। সারাদিন না খেয়ে না দিয়ে কাজ করলে এমন হওয়াটাই স্বাভাবিক, তাই বিষয়টিকে আর গুরুত্ব দেয়নি। কিন্তু আজ শরীরটা যেন আর কোনোভাবেই তার কথা শুনছে না। ঠিক তখনই রান্নাঘরের ভেতর থেকে রওশন আর এর কর্কশ কণ্ঠ ভেসে এলো। এই, ভাত জইলা ছাই হইতাছে, আর তুই বাহির হইয়া বইসা আছস কেন? চমকে উঠল ইয়াশা। তড়িঘড়ি উঠে দাঁড়াতেই পৃথিবীটা যেন হঠাৎ ঘুরে উঠল। চারপাশের গাছপালা, উঠোন, ঘর সবকিছু কেমন বৃত্তাকারে ঘুরপাক খেতে লাগলো। ভারসাম্য হারিয়ে প্রায় পড়েই যাচ্ছিল সে। শেষ মুহূর্তে পাশের বাঁশের খুঁটিটা শক্ত করে আঁকড়ে ধরল। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। মাথার ভেতর অবিরাম ঝিঝি শব্দ করছে। কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল সে। তারপর ধীরে ধীরে চোখ মেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। কি হয়েছে আমার? প্রশ্নটা নিঃশব্দেই হারিয়ে গেল তার নিজের বুকের ভেতর। নিজেকে সামলে নিয়ে কাজে মন দিল। কিন্তু বিপত্তি ঘটল রাতে। সারাদিনের অবিরাম পরিশ্রম শেষে রাতের খাবার রান্না করে সবাইকে খাইয়ে, বাসন ধুয়ে, রান্নাঘর গুছিয়ে যখন নিজের জন্য এক মুঠো ভাত নিয়ে বসেছে, তখনই আবার পাকস্থলীর ভেতর সেই পরিচিত অস্বস্তিটা মোচড় দিয়ে উঠল। থালার দিকে তাকাতেই গরম ভাতের গন্ধে বুকের ভেতরটা কেমন উল্টে যেতে লাগলো। মুহূর্তের ব্যবধানে গলা পর্যন্ত উঠে এলো তীব্র বমি ভাব। এই আশা তড়িঘড়ি থালাটা একপাশে সরিয়ে রেখে উঠে দাঁড়ালো। কাপা পায়ে দৌড়ে উঠোনের এক কোণে যেতেই আর নিজেকে সামলে রাখতে পারল না। প্রবল বমিতে শরীরটা কেঁপে উঠল তার। শব্দ শুনে ঘর থেকে বিরক্ত মুখে বেরিয়ে এলেন রওশনারা। এই রাতে আবার কি নাটক শুরু করছস? ইয়াশা কোনো উত্তর দিতে পারল না। 2 হাঁটু ভাঁজ করে মাটিতে বসে হাঁপাচ্ছে সে। চোখ দুটো জ্বালা করছে। কপাল বেয়ে অবিরাম ঘাম গড়িয়ে পড়ছে। বমি থেমে গেলেও বুকের ভেতরের অস্বস্তিটা যেন কিছুতেই কমছে না। রসনারা ঠোঁট বাঁকিয়ে বিরক্ত স্বরে বললেন, সারাদিন কাম না কইরা ঢং করলেই এইসব হয়। 2বার বমি কইরা ভাব দেখাইতেছে। বলেই ঘরের দিকে অগ্রসর হতেই কিছু পড়ার তীব্র শব্দে থেমে গেলেন। রওশনারা তড়িঘড়ি ঘুরে তাকাতেই দেখলেন ইয়াশা উঠতে গিয়েই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। তার শীর্ণ দেহটা নিথর হয়ে পড়ে আছে উঠোনের ভেজা মাটির উপর। কপালের এক পাশে এলোমেলো কেশ রাশি লেপ্টে গেছে। ঠোঁট দুটো বিবর্ণ, মুখমণ্ডলে রক্তের লেশ মাত্র নেই। কয়েক মুহূর্ত স্থির হয়ে তাকিয়ে রইলেন রওশনারা। বিরক্তির রেখাটা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে জায়গা করে নিল এক অজ্ঞাত বিস্ময়। বিস্ময়, প্রথমবারের মতো বোধহয় আতঙ্ক অনুভব করলেন মহিলা। আসলে কি করলেন তার নিজেরই জানা নেই এই প্রশ্নের উত্তর। ধীর পায়ে এগিয়ে এসে নিজের প্রথম সন্তানের গালে হাত রেখে মিহি কণ্ঠে হাঁকলেন, এই ঈশা, নাটক করা বাদ দে, ওঠ। উত্তর মিলল না। ব্যাকুল হয়ে উঠলেন মহিলা। কিছুটা উচ্চস্বরে ডেকে উঠলেন, ওগো এদিকে আইসো তো।
কিছুক্ষণের মধ্যেই সাইফুল কাদের উঠোনে এসে উপস্থিত হলেন। মাটিতে অচেতন ইয়াশাকে দেখে কপাল কুঁচকে গেল তার। বললেন, কি হয়েছে? রওশনারা ঠোঁট কামড়ে বললেন, জানি না, বমি করতেছিল, তারপর হঠাৎ ধইরা পইড়া গেল। সাইফুল বিরক্ত মুখে নিচু হয়ে ইয়াশার গালে দু একটা হালকা চাপড় দিলেন। বললেন, এই ওঠ। তবু কোনো সাড়া মিলল না। তিনি কবজি ধরে নাড়ি দেখার ভঙ্গি করলেন, তারপর গম্ভীর মুখে কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, এইবার মনে হয় সত্যিই শরীর খারাপ। রওশনারা বিরক্ত স্বরে বললেন, শরীর খারাপ হইব না কেন? সারাদিন মুখ কালা কইরা ঘুইরা বেড়ায়, ঠিক মতো খায়ও না। কথাটা বললেও তার দৃষ্টিতে এবার আর আগে সেই কঠোরতা রইল না। কোথাও যেন এক ফোঁটা অস্বস্তি উকি দিল। অকস্মাৎ নিজের ভেতরে অস্থিরতা লুকাতে না পেরে বলে উঠলেন, ওই পাড়ার ডাক্তার ডেরাই খায়নেন না, মায়েদের কিছু হলে তো আমাকেই শুনাইব গ্রামের মানুষ। তখন সবাই কইব আমি নিজের মায়েরে স্বামী মরার পরে অবহেলা করছি। সাইফুল কাদের স্ত্রীর দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। স্ত্রীর আগের পক্ষের প্রতি সূক্ষ্ম অনুভূতি অনুভব করে বিরক্ত হলেন তিনি। তবু স্ত্রীর মন রাখতে মেনে নিলেন। থাক, আমি ডাক্তার ডাইকা আনি। বলে দ্রুত পায়ে উঠোন পেরিয়ে বেরিয়ে গেলেন তিনি। রওশন আরা স্থির হয়ে বসে রইলেন মেয়ের পাশে। কত বছর পর এভাবে মেয়ের মুখের দিকে নির্নিমেষ তাকিয়ে আছেন, সে হিসাব বোধহয় তার নিজেরও জানা নেই। বিবর্ণ মুখখানি যেন কদিনের মধ্যেই আরো শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। গালের হাড় স্পষ্ট হয়ে উঠেছে, চোখের নিচে নেমে এসেছে গাঢ় কালচে ছাপ। অজান্তেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মহিলার বুক চিরে। তবে সেই দীর্ঘশ্বাসে মাতৃত্বের আকুতি ছিল নাকি সমাজের ভয়ের ভার, তা তিনিও বুঝে উঠতে অক্ষম। বেশ কিছুক্ষণ পর গ্রামের বয়স্ক ডাক্তার এসে পৌঁছালেন। ধবধবে সাদা দাড়িতে বয়সের ভার স্পষ্ট। কাঁধে ঝোলানো পুরনো চামড়ার ব্যাগটা নামিয়ে ধীরে ধীরে ইয়াশার পাশে বসলেন তিনি। নীরবে নারী কপাল পরীক্ষা করলেন। অতঃপর গম্ভীর হয়ে উঠল বৃদ্ধর মুখশ্রী। রওশন আরো অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেব, মাইটার কি হয়েছে? বৃদ্ধ চিকিৎসক সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। কয়েক মুহূর্ত নীরবে চিন্তা করে ধীর স্বরে বললেন, কতদিন ধইরা এরকম বমি করতেছে? রওশনারা ইতস্তত করে বললেন, মনে হয় 2 সপ্তাহের মতো হইব। মাঝে মাঝেই মাথাও ঘুইরা যায়। ঠিক মতো খায়? প্রশ্ন শুনে মহিলা কিছুটা থমকে গেলেন। কি উত্তর দেবেন যেন বুঝে উঠতে পারলেন না। কারণ আব্দুল কাদের মৃত্যুর পর থেকে মেয়ের খাবার, বিশ্রাম, কোনো কিছুরই খোঁজ তিনি নেননি। ডাক্তার দীর্ঘশ্বাস ফেললেন, তারপর আবার ইয়াশার শীর্ণ মুখটার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, শরীর অনেক দুর্বল হইয়া গেছে। অতিরিক্ত পরিশ্রম আর না খাইয়া থাকার প্রভাব তো আছেই। কথা শেষ করেই তিনি যেন কিছু একটা ভেবে থেমে গেলেন। ভ্রু কুঁচকে আবারও একবার ইয়াশার নাড়ি পরীক্ষা করলেন। এবার তার মুখের অভিব্যক্তি ধীরে ধীরে বদলে গেল। বিস্ময় ক্ষীণ ছায়া নেমে এলো চেহারায়। সাইফুল কাদের কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি হয়েছে ডাক্তার? বৃদ্ধ চিকিৎসক ধীরে ধীরে মাথা তুললেন। তার অভিজ্ঞ অনয়নদয়ে এক গভীর চিন্তা রেখা স্পষ্ট। নিম্ন স্বরে বললেন, আমি নিশ্চিত করতে পারতেছি না, কিন্তু লক্ষণগুলো ঠিক সাধারণ দুর্বলতার মতো লাগতেছে না। তাইলে? ডাক্তার কিছু বলবে তার পূর্বেই ইয়াশার জ্ঞান ফিরে এলো। রওশনারা দ্রুত ঝুঁকে এলেন, বললেন, ঈশা, শুনতে পারতেছস? ইয়াশা ক্লান্ত দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকিয়ে খুব আস্তে মাথা নাড়ল। বৃদ্ধ চিকিৎসক শান্ত কণ্ঠে বললেন, মা, ভয় পাইও না, তোমার 2-একটা কথা জেগাইতে হইব, ঠিকঠাক উত্তর দিবা। ইয়াশা দুর্বল স্বরে বলল, জি। ডাক্তার কয়েক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার মাসিক শেষ কবে হয়েছে? কদিন ধরে বন্ধ? প্রশ্নটা শুনে মুহূর্তেই থমকে গেল ইয়াশা। ম্লান মুখখানিতে বিস্ময়ের ছাপ ফুটে উঠল, যেন এতদিন বিষয়টা তার মনেই আসেনি। কিছুক্ষণ নির্বাক হয়ে নিজের স্মৃতির ভেতর হিসাব কষতে লাগলো। তারপর ইতস্তত করে নিজের দিকে দৃষ্টি নামিয়ে আনলো। এসব কথা গ্রামের মেয়েরা সচরাচর পুরুষের সম্মুখে বলে না। তবু ইয়াশা বলল, মনে হয় 3 মাস। রওশনারা চোখ বিস্ফোরিত হয়ে গেল, বললেন, কি কইলি? ইয়াশা ভয় পেয়ে কাঁপা কণ্ঠে আবারও বলল, 3 মাস আম্মা। বৃদ্ধ চিকিৎসক ধীরে ধীরে দীর্ঘশ্বাস ফেললেন। তার বহু বছরের অভিজ্ঞ দৃষ্টি এবার অনেকটাই নিশ্চিত হয়ে উঠেছে। তিনি শান্তভাবে ইয়াশার কবজি ছেড়ে দিয়ে ধীর কণ্ঠে বললেন, আমি যা ভাবতেছিলাম মনে হইতেছে ঠিক সেইটাই। সাইফুল কাদের ভ্রু কুঁচকে এগিয়ে এলেন, জানতে চাইলেন, কি বুঝলেন ডাক্তার? বৃদ্ধ চিকিৎসক একবার ইয়াশার দিকে একবার উপস্থিত দুজনের দিকে তাকিয়ে সংযত স্বরে বললেন, এই মুহূর্তে শতভাগ নিশ্চিত কথা কন ঠিক হইব না। তবে লক্ষণ আর নারীর গতি, মাসিক বন্ধ থাকার হিসাব মিলাইয়া যা বুঝতাছি, তাতে মনে হইতাছে মাইডা সন্তান সম্ভব। ইয়াশা থমকালো, ভীষণ অবাক হয়েছে সে। স্পর্শটা এতটাই মৃদু যেন সেখানে সত্যিই কোনো অমূল্য প্রাণ লুকিয়ে আছে, এমন আশঙ্কাতেও সে ভয় পাচ্ছে।
পরক্ষণেই স্মৃতির অতল থেকে ভেসে উঠল সেই সুদর্শন পুরুষটার মুখশ্রী, যার এক দর্শনে ইয়াসার মন ব্যাকুল হয়ে উঠেছিল। সেই ঘটনার পর কেটে গেল আরো 3 মাস। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলল। প্রকৃতির রূপ আবারও বদলাতে শুরু করলো। কচি পাতাগুলো পরিণত হলো, ক্ষেতের ফসল ঘরে উঠল। আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের দলও যেন আগের চেয়ে আরো উদাসীন হয়ে উঠল। এই 3 মাসে ইয়াসার শারীরিক পরিবর্তনের সাথে সাথে জীবনের সবচেয়ে বিস্ময়কর পরিবর্তন ঘটল রওশন আরার আচরণে। এই 3 মাসে ইয়াসার জীবনে সবচেয়ে বিস্ময়কর পরিবর্তন ঘটল যে নারী একসময় সামান্য ভুলে অকথ্য ভাষায় গালমন্দ করতেন, নির্মম হাতে প্রহার করতেন, সেই তিনি আজ আর আগের মতো কঠোর নন। মুখের তীক্ষ্ণতা পুরোপুরি না গেলেও হাত তোলা প্রায় বন্ধ করে দিয়েছেন। আগের মতো ভোর থেকে মধ্যরাত পর্যন্ত একটানা কাজও করেন না। ভারী কলস ভরে পানি তোলা, ধানের বস্তা টানা কিংবা অতিরিক্ত পরিশ্রমের কাজগুলো ধীরে ধীরে অন্যদের দিয়ে করাতে শুরু করেছেন। মায়ের আচরণে কিছুটা পরিবর্তন আর উন্নতি ঘটলেও সাইফুল কাদের নামক পিশাচটার আচরণে অবনতি ঘটেছে। আজকাল ছোটখাটো বিষয় নিয়ে তিনি ইয়াসার গায়ে হাত তোলেন, যেন ইয়াসার অস্তিত্বটাই তার চোখের কাঁটা। এর চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে তার দৃষ্টি। মাঝে মধ্যে সুযোগ বুঝে ইয়াসার দিকে এমন ভাবে তাকিয়ে থাকেন যাতে রমণীর সমস্ত শরীর ঘৃণা আর ভয়ে শিউরে ওঠে। নিজের আপন ছোট আব্বা, বর্তমান সম্পর্কে সৎ বাবার এমন দৃষ্টিতে গা গুলিয়ে ওঠে ইয়াসার। কিন্তু অভিযোগ করার মতো কেউ নেই আশার কাছে। কার কাছে অভিযোগ করবে? যে মা এই পুরুষের জন্য নিজের স্বামীকে খুন করতে পারে, সেই মা কি আদৌ বিশ্বাস করবে এই আশাকে? এভাবেই কেটে যাচ্ছিল দিন। এখন প্রায় 8 মাস ইয়াসার অন্তঃসত্ত্বা হয়েছে। প্রতিটি সূর্যোদয় যেন নতুন কোনো আশার নয়, বরং নতুন এক দুঃসহ পরীক্ষার সূচনা হয়ে উঠেছিল ইয়াসার জীবনে। নিজের অন্তরে ধীরে ধীরে বেড়ে ওঠা নিষ্পাপ প্রাণটিকে আগলে রেখে প্রতিটি মুহূর্ত সে অতিক্রম করছিল সীমাহীন সতর্কতায়। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও অন্তরের গভীরে প্রতিনিয়ত বাসা বাঁধছিল এক অজানা অশুভ আশঙ্কা। আর সেই আশঙ্কাই যেন এক সন্ধ্যায় সত্যি হওয়ার পূর্বাভাস নিয়ে উপস্থিত হলো। সেদিন সন্ধ্যায় রান্নাঘর থেকে পানি ভর্তি কলস তুলে নিজের ঘরের দিকে ফিরছিল ইয়াসা। পথিমধ্যে রওশনারা কক্ষের সামনে এসে আচমকাই তার পদযুগল থমকে গেল। ভেতর থেকে ভেসে আসছে মার ছোট আব্বা নামক সৎ বাবার ফিসফাস আওয়াজ। স্পষ্ট শুনতে পেল সে সাইফুল কাদারের কণ্ঠ। শুনছো গিন্নি, মাতব্বর চাচা ঈশাকে বিয়ে করবার চাইছে। ওই শহরে পোলা তো আর আইব না, তাই ভাবতেছি বিয়াটার জন্য হ্যাঁ বইলার দেব। আমাদের দাম গ্রামে আরো বাইরে যাইব। বাক্যগুলো কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ইয়াসার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেল। কলসিটি কাঁপতে কাঁপতে প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল। কোনো রকমে শক্ত করে আঁকড়ে ধরল সে। বুকের ভেতর হৃদস্পন্দন এত দ্রুত ওঠানামা করতে লাগলো যেন এই বুঝি পাঁজর ভেদ করে বাইরে বেরিয়ে আসবে। আবার বিয়ে! শব্দ দুটি যেন বজ্রাঘাতের ন্যায় আছড়ে পড়ল তার মস্তিষ্কে। কান পেতে আরো একটু স্পষ্ট শোনার চেষ্টা করতেই ভেসে এলো জননী নামক বাবার খুনির কণ্ঠস্বর। কিন্তু বাচ্চাটা মায়েরা দেমো হনের সময় আর ঈশার কমু মরা বাচ্চা হয়েছে। ঈশা কি মানবে? না মানলে মানামো, আমারে তো চেনে না। রোশন আবার কণ্ঠে স্পষ্ট আতঙ্কের ছাপ ফুটে উঠল, বললেন, এটা ঠিক হইব মানুষ জানলে? সাইফুল কাদের ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপের হাসি হাসলেন, বললেন, সমস্যা হইব না, সবাই ভাববো হনের সময় মইরা গেছে। প্রতিটি শব্দ যেন ইয়াসার কর্ণকুহরে গলিত সীসার ন্যায় ঢুকে তার সমগ্র অস্তিত্ব দগ্ধ করে দিচ্ছিল। নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিল তার। অনাগত সন্তানকে কেন্দ্র করে এমন নির্মম ষড়যন্ত্র যে তার আপন জননী আর সৎ বাবা রচনা করতে পারে তা কল্পনাতেও আনেনি সে। সে তো ভেবেছিল জননী তার বদলে গেছে, বোধহয় মনে চুল পরিমাণ হলেও স্নেহ জন্মেছে ইয়াসার প্রতি তার। কিন্তু সে ভুল ভেবেছিল। অজান্তেই কাঁপতে শুরু করলো তার সমগ্র শরীর। দুহাতে কলসটি আঁকড়ে ধরলে আঙ্গুলগুলো এতটাই কাঁপছিল যে কোনো মুহূর্তে সেটি হাতছাড়া হয়ে যেতে পারত। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না ইয়াসার। ধীর পায়ে নিঃশব্দে সেখান থেকে সরে এলো সে, যেন সামান্য শব্দ হলেই সমস্ত পৃথিবী তার বিরুদ্ধে জেগে উঠবে।
নিজের ছোট্ট কক্ষে প্রবেশ করেই দরজাটা ভেতর থেকে ঠেস দিয়ে বন্ধ করে দিল। পরক্ষণেই হাত থেকে কলসিটি মাটিতে পড়ে গড়িয়ে গেল। ভেতরে পানি ছড়িয়ে পড়লো কাঁচা মেঝের ওপর, কিন্তু সেদিকে ফিরেও তাকালো না সে। ধীরে ধীরে মাটিতে বসে পড়ল ইয়াশা। পরম মমতায় নিজের স্ফীত উদরের উপর দু হাত রেখে ফুপিয়ে কেঁদে উঠল। আমি কি করুম, আমার বাচ্চাটারে কেমনে বাঁচামো? অশ্রুধারা অবিরাম গড়িয়ে পড়তে লাগলো তার গাল বেয়ে। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই, যে মানুষটার জন্য আজও প্রতিটি নিঃশ্বাসে অপেক্ষা করে। সে কোথায় আছে, এমনকি তার সম্পূর্ণ পরিচয় কি সেটাও তো জানা নেই তার। কাঁদতে কাঁদতেই চোখ বুজে ফেলল ওই আশা। বেশ খানিকটা সময় এইভাবেই গড়ালো। না, এভাবে কাঁদলে তো চলবে না। যে করেই হোক নিজের সন্তানকে সে বাঁচাবে, প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিবে, কিন্তু কোনো অবস্থাতেই এই নিষ্পাপ প্রাণটিকে সেই নিষ্ঠুর মানুষগুলোর হাতে তুলে দেবে না। ধীরে ধীরে উঠে দাঁড়ালো ইয়াশা। চারপাশে একবার দৃষ্টি বুলিয়ে নিল। ছোট্ট কক্ষটিতে এমন কিছু নেই যা সঙ্গে নেওয়ার মতো মূল্যবান। তবুও বাঁশের খুঁটির পাশে রাখা পুরনো কাপড়ের পুঁটলিটা টেনে নিল সামনে। দুটি পুরনো শাড়ি, একটি ওড়না, আর বাবার সেই অমূল্য ডায়েরিটা যত্ন করে ভাঁজ করে ভেতরে রেখে দিল। কিছুক্ষণ ডায়েরিটার মলাটে হাত বুলিয়ে নিঃশব্দে চোখ বন্ধ করলো, বলল, বাহ, আমারে মাফ কইরো। আর এই বাড়িতে থাকলে আমি আমার সন্তানরে বাঁচাইতে পারুম না। ফিসফিস করে বলে পুটলিটা শক্ত করে বুকে জড়িয়ে ধরল সে। মধ্যরাত পর্যন্ত তন্দ্রাহীন নয়নে অপেক্ষা করলো। বাইরে তখন গভীর রাত নেমে এসেছে। চাঁদের ক্ষীণ আলো উঠোন জুড়ে মলিন রূপালি আভা ছড়িয়ে দিয়েছে। চারদিকে এমন নিস্তব্ধতা যেন সমগ্র পৃথিবী ঘুমিয়ে পড়েছে। সাবধানে দরজার খিল খুলে বাইরে উকি দিল ইয়াশা। রওশনারের ঘরের বাতি নিভে গেছে। বোধহয় ঘুমিয়ে পড়েছে সবাই। গভীর শ্বাস নিল সে। তারপর ধীর পায়ে উঠোনে নামলো। প্রতিটি পদক্ষেপে বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ আরো তীব্র হয়ে উঠছিল। একবার ফিরে তাকালো সে। এই বাড়িতেই তার শৈশব কেটেছে। এই উঠোনেই তো বাবার হাত ধরে প্রথম হাঁটতে শিখেছিল। এই ঘরেই অসংখ্য অপমান, নির্যাতন আর অশ্রু গোপন করে বেঁচেছিল এতগুলো বছর। আজ সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সে চিরদিনের জন্য। চোখ দুটো আবারও ঝাপসা হয়ে এলো। অতীতের সমস্ত যন্ত্রণা বুকের গভীরে সমাধিস্থ করে ধীরে ধীরে এগিয়ে গেল সদর ফটকের দিকে। ফটক পেরিয়ে গ্রামের কাঁচা পথের উপর পা রাখতেই এক অদ্ভুত অনুভূতি হলো তার। কোথায় যাবে, কিভাবে বাঁচবে, সামনে কি অপেক্ষা করছে কিছুই জানে না ইয়াশা। পুটলিটা এক হাতে, অন্য হাতটা নিজের স্ফীত উদরের ওপর রেখে এলোপাতাড়ি হেঁটে চলল গ্রামের মেঠো পথ ধরে। গ্রামের অনেকটাই পেছনে ফেলে এসেছে। সামনে শুরু হয়েছে বিস্তীর্ণ ধান ক্ষেত আর ঝোপঝাড়ে ঘেরা নির্জন পথ। দূরে কোথাও শিয়ালের করুণ হাঁক ভেসে আসছে। বাতাসে কেমন এক অশুভ শীতলতা। হঠাৎ দূর থেকে ভেসে এলো দশাধিক মানুষের পায়ের শব্দ। কয়েক মুহূর্ত কান পেতে রইল। শব্দটা ক্রমে স্পষ্ট হচ্ছে। শুধু পদধ্বনি নয়, সঙ্গে ভেসে আসছে কয়েকজন পুরুষের কর্কশ হাসি আর অস্পষ্ট কথাবার্তা। সে তড়িঘড়ি পথের পাশের কাঁটা ঝোপের আড়ালে সরে দাঁড়াতে যাবে, ঠিক তখনই একজন চিৎকার করে উঠল, এই, ওই দিকে কে রে? আকস্মিক চিৎকার ইয়াসার বুকের ভেতরটা ধক করে উঠল। মুহূর্তের জন্য যেন সমস্ত শরীর অবশ হয়ে এলো। নিঃশ্বাস পর্যন্ত নিতে ভুলে গেল সে। কাঁটা ঝোপের আড়ালে নিজেকে আরো গুটিয়ে নেওয়ার চেষ্টা করলেও ততক্ষণে দেরি হয়ে গেছে। আর একজন মশাল উঁচু করে সামনে তাকিয়ে বলল, মনে হচ্ছে মায়া মানুষ। পদশব্দ ধেয়ে এলো সেদিকে। ইয়াশা আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। দুই হাতে পুটলিটা শক্ত করে বুকে চেপে ধরে ঘুরে দাঁড়িয়েই প্রাণপণে সামনে এগিয়ে গেল। ৮ মাসের অন্তঃসত্ত্বা শরীর নিয়ে দৌড়ানো প্রায় অসম্ভব। তবুও মাতৃত্বের প্রবল তাড়না যেন তাকে সমস্ত দুর্বলতার ঊর্ধ্বে তুলে দিল। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল বুকের ভেতর হৃৎপিণ্ডটা ছিঁড়ে বেরিয়ে আসবে। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে। তবু থামার সাহস হলো না তার। পেছন থেকে ভেসে এলো কর্কশ গর্জন, ধর, পালাইতে দিস না, বেশি দূর যাইতে পারবো না, চারদিক দিয়ে ঘুরে ধর। ইয়াশা ছুটতে চাইল, কিন্তু সম্ভব হলো না। তার পূর্বেই পেছন থেকে এসে চেপে ধরল একজোড়া আগ্রাসী হাত। আতঙ্কে বিকট স্বরে চিৎকার করে উঠল ইয়াশা, ছাইড়া দেন, আল্লাহর ওয়াস্তে আমারে ছাইড়া দেন। মুহূর্তের মধ্যেই আরো কয়েকজন লোক তাকে ঘিরে ফেলল। প্রত্যেকের মুখ কালো কাপড়ে ঢাকা, শুধু চোখ দুটোই জ্বলজ্বল করছে অন্ধকারে। যে লোকটা ইয়াশাকে ধরে রেখেছিল সে কদর্য হাসি হেসে বলল,
এই গভীর রাতে একলা মাইয়া, ভাগ্য তো আজ আমাকেই খুলছে। আরেকজন মশালটা উঁচু করে ইয়াসার মুখের সামনে ধরতেই বিস্ময়ে বলে উঠল, উস্তাদ, পেটও তো বড়, হও বাচ্চা বাচ্চা মনে হয়। কথাটা শুনেও কারো চোখে বিন্দুমাত্র দয়া ফুটে উঠল না, বরং আরেকজন ঠোঁট বাঁকিয়ে বিদ্রূপের হাসি এসে বলল, তাইলে তো আরো সহজ, দৌড়াতে পারবো না। ভয়ে কম্পন উঠে গেল রমণীর সর্বাঙ্গে। দুই হাতে নিজের উদরটা আগলে রাখলো সে। কাঁদতে কাঁদতে বলল, আমার যা করার করেন, আমার বাচ্চাটারে কিছু কইরেন না, আল্লাহ দোহাই লাগে। লোকগুলো একে অপরের মুখের দিকে তাকিয়ে অশুভ হাসিতে ফেটে পড়ল, বলল, শুনছস, আগে থেকেই কামদান শুরু কইরা দিছে। চুপ কর, বেশি কথা কইলে মুখ বুইজা দেবো। বলেই একজন ইয়াসার বাহুটা এমন জোরে চেপে ধরল যে ব্যথায় মুখ বিকৃত হয়ে গেল তার। ইয়াসা শেষ শক্তিটুকু দিয়ে ঝাঁকুনি মেরে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ৮ মাসের অন্তঃসত্ত্বা দুর্বল শরীরে সেই চেষ্টা ছিল সম্পূর্ণ ব্যর্থ, বৃথা। উল্টো ভারসাম্য হারিয়ে হাঁটু গেড়ে পড়ে গেল মাটিতে। মানুষরূপী দানবগুলোর হাত স্পর্শ করলো ইয়াসার সংবেদনশীল ত্বকে। নিশীথ রাতের নিস্তব্ধতা ভেদ করে শুধু ইয়াসার আতঙ্কিত শ্বাস প্রশ্বাস আর সেই মানুষরূপী জানোয়ারগুলোর অশ্লীল হাসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। দুজন লোক ঝাঁপিয়ে পড়লো তার উপর। ওস্তাদ, এইটারে আর দেরি করে লাভ নাই। একজন নিচু হয়ে আসার ওড়নার এক প্রান্ত মুঠোয় চেপে ধরতেই আতঙ্কে কেঁপে উঠল রমণী। দু হাতে নিজের স্ফীত উদর আগলে নিয়ে বুক ফাটা আর্তনাদ করে উঠল, না, আল্লাহর দোহাই লাগে, আমারে ছাড়েন, আমার বাচ্চাটারে কিছু কইরেন না। একজন বিকৃত হাসি এসে বলল, এত কান্দার লাভ নাই, এই জঙ্গলের মাঝে তোর চিৎকার শুনবার কেউ নাই। আরেকজন ধীরে ধীরে ইয়াসার দিকে এগিয়ে এলো, তার দৃষ্টিতে এমন হিংস্রতা যেন ক্ষুধার্ত শিকারী শিকারী নিজের শিকারকে সামনে পেয়েছে। এই আশা মরিয়া হয়ে পিছিয়ে যেতে লাগলো, কিন্তু পারল না। তার পূর্বেই পা ধরে হ্যাচকা টান দিল একজন। লোকগুলো ঝাঁপিয়ে পড়তে চাইল ইয়াসার উপর, ঠিক তখনই ঠাস ঠাস রাতের নিস্তব্ধতা চিরে ভেসে এলো এক বিকট গুলির শব্দ। লোকগুলো একসঙ্গে থমকে দাঁড়িয়ে গেল। গুলি? এই রাইতে? দূর থেকে ভেসে এলো কঠোর বজ্রকঠিন এক কণ্ঠ, ওকে ছাড়। পরপর কয়েকটি টর্চ লাইটের তীব্র আলো অন্ধকার চিরে এসে পড়ল লোকগুলোর মুখে। একজন চিৎকার করে উঠল, পুলিশ, দৌড়! মুহূর্তের মধ্যেই চারিদিকে হুড়োহুড়ি লেগে গেল। কেউ ধান খেতের দিকে ছুটলো, কেউ ঝোপঝাড়ের ভেতর ঢুকে পালাতে চাইল। একজন দুষ্কৃতকারী হাঁটুতে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়ল। অন্ধকার ভেদ করে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো এক দীর্ঘদেহী অবয়ব, পরনে পুলিশের ইউনিফর্ম, কাঁধ সুঠাম দীর্ঘদেহ, কোমরে ঝোলানো সার্ভিস পিস্তল, বাম হাতে শক্ত করে ধরা জ্বলন্ত টর্চ লাইট। টর্চের সাদা তীক্ষ্ণ আলোয় ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল পুরুষটির মুখাবয়ব। কড়া চোয়াল, সুঠাম নাসিকা, গভীর কৃষ্ণ নয়নদ্বয়ে কর্তব্যপরায়ণতার কঠোর। আপনি একজন পুলিশ অফিসার হয়েও এত বড় প্রতারণা কিভাবে করতে পারেন জায়ান? যে মানুষটার জন্য আমি প্রতিদিন কেঁদেছি, যার জন্য 5টা বছর অপেক্ষা করেছি, তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখলেন কেন? আমার সন্তানের বাবাকে তার সন্তানের পরিচয় জানতে দিলেন না কেন? সহসাই দুহাত বাড়িয়ে জায়ানের কলার আঁকড়ে ধরল ইয়াসা। না চাইতেও টলমটলে হয়ে উঠল রমণীর দৃষ্টি। কিভাবে ভাঙতে পারলো এই মানুষটা তার বিশ্বাস? দিনের পর দিন এই মানুষটার সামনে সে গুমড়ে গুমড়ে মরেছে। সে তবুও এই মানুষটার মনে একটু মায়া জন্মায়নি। সরলা আবারও ঠকে গেল। বন্ধুত্ব নামক সম্পর্কটাতেও রমণী ব্যর্থ। পুনরায় মুখ খোলার উদ্যোগ নিল রমণী, কিন্তু পারল না। ধ্বনিত হলো গভীরতম কণ্ঠস্বর। বন্ধুরূপী বেঈমানটা চেঁচিয়ে উঠল, কারণ আমি ঘৃণা করি ওই শেহতাজকে, খুব বাজেভাবে ঘৃণা করতাম। আর তোমাকে, তোমাকে ভালোবাসতাম আমি ইস্যু। এই আশার হাত আঁকড়ে ধরল। বরাবর রমণীর নয়ন মাঝে তাকালো জায়ান। ভ্রু কুঁচকে এলো রমণীর। লোকটার কথা যেন মস্তিষ্ক অব্দি পৌঁছাতে পারছে না। আপনি এসব কি বলছেন জায়ান? নির্লিপ্ত ভঙ্গিতে ইয়াশাকে নিজের কাছে টেনে নিয়ে জবাব দিল জায়ান, আমি ভালোবাসতাম তোমাকে, ভীষণ ভালোবাসতাম। আমি তোমাকে শেহতাজের সঙ্গে দেখা হওয়ারও 2 বছর আগে থেকে চিনতাম। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য প্রতি সপ্তাহে ওই গ্রামে ছুটে যেতাম। তোমার এক দর্শনের জন্য শত ব্যস্ততার মাঝে আমি সময় খুঁজে নিতাম। কিন্তু তোমার দৃষ্টি কখনো আমার উপর পড়েনি ইস্যু। তুমি আমার দিকে কখনো ফিরে তাকাওনি। কিন্তু যেদিন শেহতাজ আমার সঙ্গে ছিল, সেদিন তুমি আমার দিকে ফিরে তাকিয়েছিলে।
আফসোস, সেই দৃষ্টি আমার জন্য ছিল না, ছিল শেহতাজের জন্য। তুমি আমাকে দেখোনি, দেখেছিলে ওই রেহমানের ছেলেকে। তোমার দৃষ্টিতে আমার জায়গা ছিল না? বিহ্বল হয়ে চেয়ে রইল ইয়াশা। জাইনকে শেহতাজের সঙ্গে ছাড়া আগে কখনো দেখেনি সে। ইয়াশাকে বজ্র হননে নিয়ে চেয়ে থাকতে দেখে তিক্ত হাসল জায়ান। সূক্ষ্ম অনুভূতি ছুঁয়ে গেল তার ঠোঁট জুড়ে। সেদিন তোমার ছোট বাবাকে টাকা খাইয়ে আমি তোমাকে শেহতাজের ঘরে পাঠিয়েছিলাম। আমার দুটো উদ্দেশ্য ছিল। প্রথমত, শেহতাজকে গ্রামের মানুষের সামনে চরিত্রহীন সাজিয়ে অপমান করা। আর দ্বিতীয়ত, তোমার সামনে নিজেকে প্রমাণ করে বিয়ে করা। আমি ভেবেছিলাম গ্রামের লোক যখন যখন শেহতাজ আর তোমাকে অপমান করবে, তখনই আমি তোমার হাত চাইবো বিয়ের জন্য। ওই সময় নিশ্চয়ই তুমি না করতে পারবে না। কিন্তু সবকিছু উল্টো হয়ে যায় তখন, যখন শেহতাজ নিজের অজান্তেই তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তোমার ছোট আব্বা আমাকে কথা দিয়েছিল তোমার বিয়ে আমার সঙ্গেই হবে। কিন্তু যখন দেখলো শেহতাজ আমার চেয়েও ধনী ক্ষমতাবান পরিবারের ছেলে, তখন ওই জানোয়ারটা পালা বদল করে তোমার আর শেহতাজের বিয়ে দিয়ে দেয়। তাই আমি পরের দিন তোমার আম্মাকে মোটা অঙ্কের টাকা দিয়ে শেহতাজের চেতনা ফেরার পূর্বেই ওখান থেকে নিয়ে আসি। ট্রাকের প্রভাবে বেচারা শেহতাজের কিছুই মনে ছিল না। হা করে চেয়ে থাকলো ইয়াশা। বন্ধুও বুঝি এতটা নিকৃষ্ট হতে পারে? শুধুমাত্র কাউকে নিচে নামানোর জন্য একটা নারীর চরিত্রে পর্যন্ত দাগ লাগাতে পারে? এটা কিভাবে ভালোবাসা হয়? রমণীর সমস্ত অস্তিত্ব ঘৃণায় শিউরে উঠল। ধীরে ধীরে জায়ানের হাত দুটো নিজের শরীর থেকে সরিয়ে চোখ ভরা অশ্রু নিয়েই দৃঢ় কণ্ঠে বলল, এটাকে আপনি ভালোবাসা বলেন? প্রত্যুত্তরে জায়ান নির্বিকার রইল। বোধহয় অস্বস্তি বোধ করছে সে। এই আশা থামল না, বলল, না জায়ান, এটা ভালোবাসা না। এটা স্বার্থপরতা, বিকৃত আসক্তি, আর ভয়ঙ্কর এক মানসিক অসুস্থতা। যে মানুষ নিজের ভালোবাসার মানুষটাকেই সারা জীবন কাঁদিয়ে রাখে, সে ভালোবাসতে জানে না, সে শুধু নিজের অধিকার ফলাতে জানে। লোকটা কষ্ট পেল বোধহয়। বাহ্যিকভাবে সে স্থিরই রইল, কিন্তু চোয়ালের পেশিগুলো ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। চোখের গভীরে ক্ষণিকের জন্য ফুটে উঠল আহত এক মানুষের নীরব যন্ত্রণা, যেন ইয়াসার প্রতিটি বাক্য তার বহু বছরের লালিত বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। কিছুক্ষণ নীরব থেকে খুব নিচু স্বরে সে বলল, তুমি চাইলে আমাকে ঘৃণা করো ইসু, কিন্তু আমার ভালোবাসাটাকে মিথ্যে বলো না। আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি, কিন্তু তোমাকে ভালোবাসাটা কোনোদিন অভিনয় ছিল না। বলেই নিঃশব্দে গুদাম ঘরের এক কোণে থাকা চেয়ার টেনে এনে এই আশার সামনে রাখলো। এই আশার দিকে এগিয়ে দিকে শান্ত গলায় বলল, তুমি এখানে বসো, আমাকে বাইরে যেতে হবে। ক্রোধান্বিত হলো ইয়াশা, দুহাত মুষ্টিবদ্ধ করে ফেললো। এই লোকের কি মাথা খারাপ? তার ছেলে বাড়িতে হয়তো এতক্ষণে কান্নাকাটি জুড়ে দিয়েছে, আর এই লোক ওকে এখানে বসে থাকতে বলছে। আপনার মাথায় সিট আছে নাকি মিয়া? এতদিন যখন আমাকে কিছু জানাননি, তাহলে আজ জানাচ্ছেন কেন? তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে এক নিঃশ্বাস ফেলে বলল, কারণ আর লুকিয়ে রাখার সময় নেই ইসু। ভ্রু কুঁচকে গেল ইয়াসার। মানে? জায়ান নির্বিকার ভঙ্গিতে বলল, আজ বিকেলে শেহতাজ তোমার ব্যাপারে জানতে পেরেছে। সে তোমাকে খুঁজছে। আমি ওকে তোমার খবর দিয়েছি, তাই তোমাকে আমি বাসায় যেতে দিতে চাইছি না। তিয়াসকে নিয়ে চিন্তা করো না। কাল ওকে নিয়ে আসবো। তারপর আমি তোমাকে নিয়ে অন্য জায়গায় চলে যাব, যেখানে শেহতাজ তোমাকে খুঁজেও পাবে না। হা করে চেয়ে থাকলো ইয়াস। সে সে নিশ্চিত এই লোকের মাথায় সমস্যা আছে। না হলে নিজেই ঠিকানা দিয়ে আবার নিজেই লুকিয়ে রাখতে চাইছে। এসবের যুক্তি কি? আপনি আপনি কি পাগল হয়ে গেছেন? জায়ান মৃদু হাসল। ইয়াসার কপালে ছড়িয়ে পড়া কেশগুচ্ছ কানের পেছনে গুঁজে দেওয়ার জন্য হাত বাড়াতেই রমণী ক্ষিপ্ত গতিতে মুখ ফিরিয়ে নিল। তা দেখে পুনরায় হাসল জায়ান। মিহি স্বরে বলল, সেও তো আজ নিজে খোঁজার চেষ্টা করলে তোমাকে পেয়ে যেত। তাই আমি নিজে থেকে ওকে সাহায্য করতে চেয়েছি। ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। যতই হোক, প্রিয় বন্ধু আমি ওর। আর এই বিশ্বাসটা কাজে লাগিয়েই আমি তোমার ছবি আর ঠিকানার সঙ্গে ছোট্ট একটা গরমিল করেছি। তোমার জায়গা আমি তোমার ওই বান্ধবী কলি আছে না, ওর ছবি আর বাড়ির নাম্বারটা দিয়েছি। ভালো করেছি না? বলে অট্ট হাসিতে ফেটে পড়ল জায়ান। অশুভ শোনালো সেই হাসির প্রতিধ্বনি। অনিচ্ছাকৃতভাবেই রমণীর সমগ্র শরীর কেঁপে উঠল। কম্পমান গলায় জানতে চাইল, আপনি আপনি এসব কেন করছেন? শেহতাজের সঙ্গে আপনার কিসের শত্রুতা? ইয়াসার উচ্চারিত প্রশ্নে জায়ানের নয়নদ্বয়ে অদ্ভুত এক উন্মাদনার জল করে উঠল। হিংস্র প্রাণীর ন্যায় হেসে সে বলল, তোমাকে বললেও বুঝবে না, তাই জানার দরকার নেই। বলেই প্রস্থানের জন্য অগ্রসর হলো জায়ান।
আপাতত ইয়াশাকে এখানেই রেখে যাবে সে। কোনরূপ শব্দ ব্যয় করল না, রমণীকে রহস্যের অতলে ডুবিয়ে রেখে বেরিয়ে গেল সে। ভারী লোহার দরজাটি বন্ধ হওয়ার কর্কশ শব্দে যেন চারপাশের নৈঃশব্দ আরো ঘনীভূত হয়ে উঠল। অকস্মাৎ ছোট্ট তিয়াসের মুখশ্রী ভেসে উঠল ইয়াশার নয়নপটে। সমগ্র দেহে অজানা এক আতঙ্কের স্রোত বয়ে গেল। নিজের অজান্তেই কাঁপতে শুরু করলো তার দুই হাত। ছেলেটা নিশ্চয়ই এতক্ষণে কান্নাকাটি জুড়ে দিয়েছে। ছোট্ট দুহাত বাড়িয়ে বারবার ডাকছে, আম্মু, আম্মু কোথায়? ভাবনাটুকুই যেন শয্যার সীমা ভেঙে দিল। ব্যগ্রচিত্তে চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই কাঙ্ক্ষিত বস্তুটির দেখা মিলল। তড়িঘড়ি করে খেলনা গাড়িটা তুলে নিল নিজ হাতে। পরক্ষণেই উন্মাদের মতো ছুটে গেল দরজার দিকে। সমস্ত শক্তি একত্র করে ভারী লোহার দরজায় আঘাত করতে লাগলো সে। দরজা খুলুন, দয়া করে আমাকে যেতে দিন। আমার ছেলে রাতে আমাকে ছাড়া ঘুমাতে পারে না। দরজা খুলুন জায়ান। বাইরে থেকে কোনো উত্তর এলো না। নিস্তব্ধতা যেন নিষ্ঠুর উপহাস করে গেল তার আর্তনাদকে। আরো জোরে দরজায় আঘাত করলো সে। আঘাতের অভিঘাতে কোমল করতল রক্তিম হয়ে উঠল, তবু থামল না। জায়ান, আপনি শুনতে পাচ্ছেন? প্লিজ দরজা খুলুন। আমার ছেলেটার কোনো দোষ নেই। আমাকে ওর কাছে যেতে দিন। ক্রমশই তার কণ্ঠ ভেঙে এলো। কান্নার আকুতির সীমানা একাকার হয়ে গেল। অথচ বাইরে তখনও বিরাজমান গভীর নীরবতা। অবশেষে সমস্ত শক্তি নিঃশেষ হয়ে এলে দরজার গায়ে হেলে মাটিতে বসে পড়ল ইয়াশা। দুই হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে অশ্রু বিসর্জন দিতে লাগলো নির্বাকভাবে। প্রশ্নটি বারবার মস্তিষ্কে ঘুরপাক খেলেও কোনো উত্তর মিলল না। পরমুহূর্তে শ্রেয়তাজের কথা মনে পড়ল। মানুষটা যদি সত্যিই কলিকে নিজের বউ ভেবে নেয়। ভাবনাটুকুতে ইয়াশার শির দ্বারা শীতল স্রোত নেমে গেল। আতঙ্কে ফ্যাকাশে হয়ে উঠল তার মুখাবয়ব। বুকের ভেতর ধুকপুক শব্দ যেন আরো তীব্র হয়ে উঠল। উপর সে যতই কঠোরতার আবরণে নিজেকে ঢেকে রাখুক না কেন, হৃদয়ের গহনতম প্রকোষ্ঠে আজও শ্রেয়তাজের জন্য এক অবিনাশ অনুরাগ নিভে যায়নি। সময় তাকে ক্ষতবিক্ষত করেছে, অপমান তাকে কঠিন করেছে, কিন্তু ভালোবাসাকে হত্যা করতে পারেনি। যদি সত্যিই শ্রেয়তাজ কলিকেই নিজের স্ত্রী ভেবে বসে, যদি ভুল মানুষের হাত ধরে তাকে নিজের জীবনে জুড়ে নেয়, তখন ইয়াশা কি করবে? না, না, এই হতে পারে না ভেবে আকস্মিক আর এক উন্মত্ততায় পুনরায় উঠে দাঁড়ালো ইয়াশা। চোখের জল হাতের উল্টো পিঠে মুছে সমস্ত শক্তি দিয়ে লোহার দরজাটিতে আঘাত করতে লাগলো। কেউ আছেন? প্লিজ, কেউ আছেন? আমাকে বাঁচান। তার আর্তচিৎকার গুদাম ঘরের শূন্য দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে বারবার ফিরে এলো। কিন্তু বাইরে থেকে কোনো সাড়া মিলল না। যেন এই চার দেওয়াল তার কান্নাকে গ্রাস করে নিতে চাইছে। গুদাম ঘরের বাইরে কয়েক কদম এগিয়ে থেমে গেল জায়ান। ভেতর থেকে ভেসে আসা প্রতিটি আর্তনাদ তার কর্ণকুহরে প্রবেশ করছিল। মুঠোবদ্ধ হয়ে উঠল তার দুই হাত। ক্ষণিকের জন্য চোখ বুজে নিল সে। বুকের অন্তঃস্থলে যেন অদৃশ্য কোনো যুদ্ধ চলছিল। একদিকে বিবেক, অন্যদিকে বহু বছরের প্রতিশোধ আর বিকৃত প্রেম। কিন্তু পরক্ষণেই সমস্ত দ্বিধা ছেড়ে ফেলে ঠান্ডা দৃষ্টিতে সামনের দিকে তাকালো সে। আর একটু কষ্ট করো ইস্যু, খুব আস্তে নিজের মনেই বলল সে। তারপর সব ঠিক হয়ে যাবে। তোমাকে আমি আর কারো হতে দেব না। কথাগুলো উচ্চারণ করলেও তার নিজের কণ্ঠে যেন বিশ্বাসের দৃঢ়তা ছিল না। তবু সে ফিরে তাকালো না। ধীর পায়ে অন্ধকারের মধ্যেই মিলিয়ে গেল। ঠিক সেই সময় গুদামের বিপরীত দিকে সরু রাস্তা ধরে প্রবল গতিতে ছুটে আসছিল একটি কালো স্পোর্টস বাইক। আরোহীর দৃষ্টি বারবার মোবাইলের স্ক্রিনে ভেসে থাকা ঠিকানাটার দিকে যাচ্ছে। অথচ যতই সামনে এগোচ্ছে ততই অস্বস্তি বাড়ছে তার। বোধহয় এমনি হয় যখন নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ অপরিচিত কেউ দখল করে নেয়। এই মুহূর্তে তার একটাই লক্ষ্য, সেই মেয়েটাকে খুঁজে তালাক দেওয়া। ঠিক তখনই কর্ণকুহরে ভেসে এলো ক্ষীণ এক ধাতব শব্দ। সেও তার সঙ্গে সঙ্গে ব্রেক কষল। বাইকের চাকা ঘর্ষণে তীক্ষ্ণ শব্দ তুলে থেমে গেল নির্জন পথের ওপর। চারিদিকে গভীর নৈশব্দ। সে হেলমেট খুলে মনোযোগ দিয়ে শুনতে লাগলো। আবারও ভেসে এলো ঠস ঠস শব্দ। কিন্তু এবার শব্দের সঙ্গে মিশে এলো অস্পষ্ট এক নারী কণ্ঠ, যেন কেউ সাহায্যের জন্য আকুতি করছে। সেওতাজের বুকের ভেতরটা অকারণেই ধক করে উঠল। কিছুক্ষণ স্থির হয়ে কান পাতল সেওতাজ। সেওতাজের বুকের ভেতরটা অকারণেই ধক করে উঠল। এহেন কম্পনের কারণ জানা নেই তার। বোধহয় কেউ বিপদে আছে তাই। শব্দগুলো অত্যন্ত ক্ষীণ, যেন বহু স্তরে লোহা ভেদ করে বাইরে আসতে আসতেই নিঃশেষ হয়ে যাচ্ছে।
চোয়ালের বেশি শক্ত হয়ে উঠল তার। স্বতঃস্ফূর্তভাবে বাইক থেকে নেমে পড়ল সে। কে? গভীর কণ্ঠে গম্ভীর কণ্ঠে উচ্চারণ করল শেহতাজ। কোনো উত্তর এলো না। কয়েক মুহূর্ত অপেক্ষা করতেই আবারও একই রকম শব্দ ভেসে এলো। এবার আর ভুল হওয়ার সুযোগ নেই। কেউ একজন সত্যি সাহায্য চাইছে। শেহতাজের ভ্রু কুঞ্চিত হয়ে উঠল। দৃষ্টি ধীরে ধীরে স্থির হলো ডান পাশের বহুদিনের পরিত্যক্ত একটি গুদাম ঘরের দিকে। অবাক হলো শেহতাজ। এই শিল্পাঞ্চলের অধিকাংশ গুদাম রাত নামার আগেই বন্ধ হয়ে যায়। তাহলে ভেতরে একজন নারী? শেহতাজ ধীর পায়ে শব্দের উৎসের দিকে এগোতে লাগলো। প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে শব্দটাও যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। মরিচা ধরা লোহার দরজা, বাইরে থেকে মোটা শিকল দিয়ে আটকানো, চারদিকে মানুষের কোনো চিহ্ন নেই। তবুও ভেতর থেকে অনবরত আঘাতের শব্দ ভেসে আসছে। লোহার দরজা কানের কাছে এনে নিঃশ্বাস আটকে শুনতে চেষ্টা করলো। ভেতর থেকে আবারও কান্না জড়িত কণ্ঠ ভেসে এলো। কেউ আছেন? আমাকে বাঁচান প্লিজ। কণ্ঠটি স্পষ্ট শোনা না গেলেও অদ্ভুতভাবে পরিচিত বলে মনে হলো শেহতাজের। আবারও বুকের ভেতর হঠাৎই অকারণে ধক করে উঠল। কেন যেন মনে হলো এই কণ্ঠের সঙ্গে তার বহু বছরের কোনো অদৃশ্য সম্পর্ক আছে। আর সেই অনুভূতি তার সমগ্র সত্তাকে এক অজ্ঞাত অশুভ আশঙ্কায় আচ্ছন্ন করে ফেলল। পরক্ষণেই নিজের অস্বস্তি ঝেড়ে ফেলল। নয়নযুগল মুহূর্তে সংকুচিত হয়ে এলো তার। তার অভিজ্ঞতা বলছে এটা কোনো সাধারণ ঘটনা নয়। দ্রুত এগিয়ে গিয়ে লোহার দরজায় মুষ্টিবদ্ধ হাত দিয়ে সজোরে আঘাত করল সে। থাম! বিকট শব্দে কেঁপে উঠল সমগ্র গুদাম ঘর। গভীর কর্তৃত্বপূর্ণ কণ্ঠে উচ্চারণ করল, ভেতরে কে আছেন? দরজার ওপাশে মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল। ইয়াসার বুকের ভেতর যেন হৃৎপিণ্ডটা থেমে গেল। বাঁচার আশায় চেঁচিয়ে উঠল, প্লিজ, প্লিজ আমাকে বের করুন। শব্দটা কর্ণগোচর হতেই শেহতাজের সমগ্র দেহে অদ্ভুত এক শিহরণ বয়ে গেল। কণ্ঠস্বরটি অস্পষ্ট, তবুও যেন ভীষণ পরিচিত। কিন্তু সে পরিচয়ের কোনো ব্যাখ্যা তার কাছে নেই। মুহূর্তের মধ্যে সমস্ত দ্বিধা ছেড়ে ফেলে দরজার মোটা শিকলটা দুহাতে শক্ত করে ধরল। কিন্তু এভাবে খোলা তার পক্ষে সম্ভব নয়। তাই শেহতাজ এক পা পিছিয়ে এলো। বাদামি নয়নযুগল মুহূর্তে শীতল হিংস্র হয়ে উঠল। পরক্ষণেই বজ্রগতিতে সামনে এগিয়ে এসে প্রবল শক্তিতে লাথি মারল মরিচা ধরা লোহার দরজাটিতে। থাম! সমগ্র গুদাম ঘর কেঁপে উঠল, কিন্তু দরজা ভাঙল না। বিরক্ত হলো শেহতাজ। মনে মনে দরজাটাকে অশ্রাব্য ভাষায় গালি দিল। সুচারু দৃষ্টিতে আশেপাশে চাইতেই একটা লোহার রড চোখে পড়ল। ব্যাঘ্র হাতে মোটা লোহার রডটি তুলে নিল সে। দুহাতে দৃঢ়ভাবে সেটি আঁকড়ে ধরে শিকলের সংযোগস্থলে সজোরে আঘাত করল। একবার, দুইবার, করতে করতে 10 বারের বেলায় ধাতব এক বিকট শব্দে শিকলের সংযোগস্থল ফেটে গেল। মুহূর্তের মধ্যে ভারী লোহার শিকলটা মাটিতে পড়ে ঝনঝন শব্দ তুলল। শেহতাজ আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। দুহাতে মরিচা ধরা দরজাটা ঠেলে দিল প্রবল শক্তিতে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই এক ছায়ামূর্তি টলতে টলতে বাইরে বেরিয়ে এলো। শেহতাজ স্বতঃস্ফূর্তভাবে হাত বাড়িয়ে দিল। পর মুহূর্তে সেই কোমল দেহটা ভারসাম্য হারিয়ে সজোরে এসে আছড়ে পড়ল তার প্রশস্ত বক্ষপটে। সময় যেন হঠাৎ করেই থমকে গেল। নিজের বুকের ওপর পড়ে থাকা রমণীর এলোমেলো কেশগুচ্ছ, কাঁপতে থাকা ক্ষীণ দেহ আর পরিচিত সুগন্ধ মুহূর্তের মধ্যেই তার সমস্ত স্নায়ুকে অবশ করে দিল। অবিশ্বাসে স্তব্ধ হয়ে গেল শেহতাজ। ধীরে ধীরে নিচের দিকে তাকালো সে। শেহতাজের দৃষ্টি স্থির হয়ে রইল নিজের বক্ষের ওপর ঢলে পড়া রমণীর মুখশ্রীর দিকে। পরক্ষণেই তার তীক্ষ্ণ বাদামি নয়নদ্বয় বিস্ময়ে প্রসারিত হয়ে উঠল। ইয়াশা! কণ্ঠে অনিচ্ছাকৃত বিস্ময়ের কম্পন। এই মেয়েটা এখানে কিভাবে? বিকালে তো সে রহমান বাড়ির কাজ ছেড়ে চলে গিয়েছিল। তাহলে এই পরিত্যক্ত গুদাম ঘরে এলো কি করে? অবচেতনেই দুহাত আরো শক্ত করে আগলে ধরল ইয়াশাকে। রমণীর ক্ষীণ দেহ তখনও ভয়ে থরথর করে কাঁপছে। এলোমেলো কেশরাশি মুখের অর্ধেক ঢেকে রেখেছে। কপালের একপাশে ধুলো লেগে আছে। চোখ দুটো কান্নায় রক্তাভ, আর দুহাতের করতল লোহার দরজায় বারবার আঘাত করতে করতে লালচে হয়ে ফুলে উঠেছে। ভ্রু কুঞ্চিত হয়ে এলো শেহতাজের। তুমি এখানে কি করছো? স্বরে বিরক্তি থাকলেও কোথাও যেন এক অদ্ভুত উদ্বেগ সুস্পষ্ট। ইয়াশা মাথা তুলতেই দুজনের দৃষ্টি এক সূত্রে আবদ্ধ হলো। এতক্ষণ ধরে জমে থাকা সমস্ত আতঙ্ক যেন মুহূর্তেই বাঁধ ভাঙ্গা স্রোতের মতো বেরিয়ে এলো। কিছু বলার আগেই অঝরে গড়িয়ে পড়ল অশ্রুধারা। আপনি! ঠোঁট কাঁপল তার, কিন্তু বাকিটুকু আর উচ্চারণ করতে পারল না। শেহতাজ বিরক্ত মুখে চারদিকে একবার সতর্ক দৃষ্টি বুলিয়ে নিল। অভ্যাসবশত পুরো জায়গাটা পর্যবেক্ষণ করল সে।
দরজার বাইরে ভাঙা শিকল, ভেতরে একটি চেয়ার, ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি কাঠের বাক্স সবকিছু স্পষ্ট করে দিচ্ছে ইয়াশা স্বেচ্ছায় এখানে আসেনি। তার দৃষ্টি আবার ফিরে এলো ইয়াশার দিকে। কে তোমাকে এখানে আটকে রেখেছিল? ইয়াশা যেন স্তম্ভিত হয়ে বাস্তবে ফিরে এলো। নিজের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে এতক্ষণ সে মরীচিকা ভেবেছিল। অতিরিক্ত আতঙ্ক আর কান্নায় দৃষ্টিশক্তিও যেন ঝাপসা হয়ে গিয়েছিল তার। কিন্তু না, এ কোনো স্বপ্ন নয়। সত্যিই শেহতাজ তার সামনে দাঁড়িয়ে আছে। তড়িৎ বেগে দূরে সরে গেল মানুষটার থেকে ইয়াশা। শেহতাজ বিরক্ত মুখে রমণীর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করল। বিরক্তির আড়ালে কেন যেন এক অদ্ভুত অস্বস্তি কাজ করছে তার। এমন অনুভূতি তার একদমই পছন্দ নয়। গম্ভীর কণ্ঠে পুনরায় প্রশ্ন করল, আমি যা জিজ্ঞেস করেছি তুমি এখানে কেন? ইয়াশা কাঁপতে কাঁপতে ঠোঁট ভিজিয়ে নিল। বহু কষ্টে ফিসফিসিয়ে বলল, এখানে, এখান থেকে বেরোতে হবে। বাক্যটা উচ্চারিত হতেই শেহতাজের সমগ্র মুখাবয়ব মুহূর্তের মধ্যেই কঠিন পাথরের ন্যায় অনড় হয়ে গেল। কি বললে তুমি? বিরক্তি মিশ্রিত স্বরে পুনরাচরণ করল সে। কিন্তু ইয়াশা সেসব গ্রাহ্য করল না। তিয়াসের খেলনা গাড়িটা বুকে নিয়ে অগ্রসর হওয়ার জন্য উদ্যত হলো। তা দেখে শেহতাজের দৃষ্টি ভয়ঙ্করভাবে শীতল হয়ে উঠল। এই মেয়ে তাকে উপেক্ষার উপর উপেক্ষা করেই চলেছে। সেদিন না একটা থাপ্পড় মেরেই ফেলেছিল, তাই বলে এভাবেই এড়িয়ে চলবে? এক লাফে ইয়াশার সামনে এসে পথ আটকে দাঁড়ালো সে। আমি কি বাতাসের সঙ্গে কথা বলছি? গভীর কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর কেঁপে উঠল চারপাশ। ইয়াশা মাথা তুলল না। নিচের দিকেই দৃষ্টি স্থির রেখে কাঁপা গলায় বলল, আমার ছেলে, আমার ছেলে একা আছে। আমাকে ওর কাছে যেতে হবে, প্লিজ আমাকে যেতে দিন। কথাগুলো শুনে শেহতাজের ভ্রু আরও কুঁচকে গেল। ছেলে? মুহূর্তের জন্য সেই শব্দটাই যেন তার মস্তিষ্কে প্রতিধ্বনিত হতে লাগলো। পরক্ষণেই বিরক্তি চেপে রেখে দৃঢ় স্বরে বলল, ছেলে মানে? তুমি ম্যারিড? জানতাম না তো। স্বামী নামক বলদটার কথায় রমণীর ভীষণ রাগ হলো। মন তো বলছে মানুষটার মাথা ফাটিয়ে দিতে, কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। যে কোনো মুহূর্তে জায়ান চলে আসবে। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে মুখ তুলল সে। চোখ দুটি কান্নায় এখনো টলমল করছে। কাঁপা কণ্ঠে বলল, আপনি, আপনি প্লিজ আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসতে পারবেন? সেহতাজের ভ্রু আরো কুঁচকে গেল। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। ইয়াশা ঠোঁট ভিজিয়ে নিয়ে অত্যন্ত সংযত স্বরে আবার বলল, একসময়, একসময় আপনার বাড়ির কাজের মেয়ে ছিলাম। সেই পরিচয়টুকুর কথা ভেবে আজ একটু সাহায্য করুন। আমার ছেলে আর আম্মা একা আছে। ও রাতে আমাকে ছাড়া ঘুমাতে পারে না। আমি আপনার কাছে আর কিচ্ছু চাইবো না। শুধু আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিন। সেও তো আজ নিশ্চুপ, কাজের মেয়ে। শব্দ দুটি যেন অদ্ভুতভাবে তার কর্ণকুহরে বিঁধে রইল। অকারণেই বুকের ভেতর বিরক্তির সঙ্গে মিশে উঠল এক অজানা অস্বস্তি। কেন যেন ভালো লাগলো না কথাটা। অথচ এর কারণও সে জানে না। এই মেয়েকে দেখার পর থেকেই তার সঙ্গে কোনো কিছু ঠিক হচ্ছে না ভেবে দীর্ঘশ্বাস ফেলল শেহতাজ। কয়েক মুহূর্ত নীরবে ইয়াশার দিকে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বলল, তুমি আমার সাহায্য চাইছো? ইয়াশা ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। হ্যাঁ, কারণ এই মুহূর্তে আপনার ছাড়া আর কাউকে বিশ্বাস করার মতো অবস্থায় আমি নেই। বাক্যটা শুনে শেহতাজের তীক্ষ্ণ দৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। অদ্ভুত এক অনুভূতি। বুকের গভীরে ক্ষণিকের জন্য আলোড়ন তুললেও পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। মুখের কঠোরতা একটুও কমল না। শীতল স্বরেই বলল, চলো। আর কোনো কথা ব্যয় করল না শেহতাজ। দৃঢ় পদক্ষেপে গুদাম ঘরের বাইরে এসে নিজের কালো স্পোর্টস বাইকের পাশে দাঁড়ালো। হেলমেটটা তুলে নিয়ে একবার সংক্ষিপ্ত দৃষ্টিতে রমণীর দিকে চেয়ে গাড়িতে উঠে বসলো। ইয়াশা ধীর পায়ে এগিয়ে এলো। বুকের সঙ্গে শক্ত করে চেপে রেখেছে তিয়াসের ছোট্ট খেলনা গাড়িটা। চোখে মুখে এখনো আতঙ্কের স্পষ্ট ছাপ। শেহতাজ বাইকে ওঠার জন্য এক পা বাড়িয়েও থেমে গেল, যেন হঠাৎ করেই কোনো প্রয়োজনীয় কথা মনে পড়ে গেছে। মাথা না ঘুরিয়ে নিরাসক্ত কণ্ঠে বলল, একটা কথা আগে থেকে বলে রাখি। ইয়াশা বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকালো। শেহতাজ হেলমেটটা হাতে ঘুরিয়ে সম্পূর্ণ নির্বিকার ভঙ্গিতে বলল, বাইকে ওঠার সময় আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না প্লিজ। কয়েক মুহূর্ত থেমে আবারও একই শীতল স্বরে যোগ করলো, মেয়েদের স্পর্শ আমার সহ্য হয় না, তাই ভারসাম্য নিজের মতো করেই রাখবে। ইয়াশা মুহূর্তের জন্য হতভম্ব হয়ে রইল। আতঙ্কের মাঝেও বিরক্ত অনুভব করলো সে। এই লোকের কোনো স্থান স্পর্শ করা বাকি আছে নাকি তার? ঠোঁট শক্ত করে সংক্ষিপ্ত স্বরে বলল, চিন্তা করবেন না, আপনাকে স্পর্শ করার কোনো ইচ্ছেই আমার নেই। গল্পটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসবে।